ব্যস্ততার কারণে বই পড়ার প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও যারা সেইভাবে পড়াশোনার সময় করে উঠতে পারেন না, তাদেরকে দেশ বিদেশের যে বিখ্যাত কবি, সাহিত্যিক, লেখকদের যে বিখ্যাত বইগুলি আছে সেগুলি অডিও ভার্সনে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আজকে আমরা যে বইটি অডিও ভার্সনে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে বিখ্যাত দার্শনিক প্লেটোর রিপাবলিক বইটি। যেহেতু বইটি অনেক মোটা, অনেক বড়, আপনারা জানেন, তা আজকে আমরা প্রথম পর্ব উপস্থাপন করব। এভাবে পর্যায়ক্রমে কয়েকটি খণ্ডের বা কয়েকটি পর্বের মাধ্যমে পুরো বইটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তবে আজকে প্রথম পর্বে আমরা প্লেটোর রিপাবলিকের যে মূল যে বই সেখান থেকে আমরা শুরু করব না। প্রথম পর্বে থাকবে শুধু ভূমিকা নিয়ে। বাংলা অনুবাদ করতে গিয়ে সর্দার ফজলুল করিম স্যার বইয়ের শুরুতে যে ভূমিকাটা দিয়েছেন সেই ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই রিপাবলিক বইটি পড়ার আগে যদি আপনি তৎকালীন গ্রিসের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থাটা যদি একটু বুঝতে পারেন, তাহলে আপনার রিপাবলিক গ্রন্থটি পড়তে ভালো লাগবে এবং শুনতে ভালো লাগবে। তো সেক্ষেত্রে তৎকালীন গ্রিসের যে রাষ্ট্র দর্শন, বিশেষ করে সক্রেটিস, প্লেটোর যে রাষ্ট্র দর্শন, তৎকালীন সমাজের সামাজিক অবস্থা, সেটা বোঝার জন্যই ভূমিকাটা আমরা প্রথম পর্বে রাখছি। আশা করি আপনাদের ভালো লাগবে। গত শতকের ইংল্যান্ডের সাহিত্য এবং শিক্ষার জগতে বেঞ্জামিন জোয়েট একটি বিখ্যাত নাম। সাহিত্য এবং শিক্ষার ক্ষেত্রে তার অবদানের মধ্যে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইংরেজি ভাষায় গ্রিক দার্শনিক প্লেটো এবং এরিস্টটলের রচনাসমূহের অনুবাদ। বস্তুত একথা বলা চলে, জোয়েট ইংরেজি ভাষার জন্য গ্রিক দার্শনিকদের নতুন করে আবিষ্কার করেন। 1871 সালে তার প্লেটোর সংলাপসমূহের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। 1881 সালে তিনি গ্রিক ঐতিহাসিক থুসিডাইডিসের গ্রিসের ইতিহাস অনুবাদ করেন এবং 1885 সালে এরিস্টটলের পলিটিক্স গ্রন্থের অনুবাদ প্রকাশিত হয়। প্রাচ্য জগতের, বিশেষ করে আমাদের দেশের ইংরেজি শিক্ষিত জনাংশের নিকট প্লেটোর সংলাপরাজি বেঞ্জামিন জোয়েটের অনুবাদের মাধ্যমেই পরিচিত হয়। ইংরেজি ভাষায় প্লেটোর রচনাসমূহের, বিশেষ করে রিপাবলিক গ্রন্থের একাধিক এবং নতুনতর অনুবাদ পরবর্তীকালে প্রকাশিত হয়েছে। মূল গ্রিক ভাষায় পাঠের সঙ্গে কোন ইংরেজি অনুবাদের কতখানি মিল কিংবা পার্থক্য, সে বিচার গ্রিক ভাষাজ্ঞাত পণ্ডিতগণই করতে পারেন। সে বিচার আমাদের নয়, তার প্রয়োজনীয়তা আমাদের জন্য তত অধিকও নয়। প্লেটোর রিপাবলিক গ্রন্থের সুপরিচিত ইংরেজি অনুবাদসমূহের মধ্যে গুরুতর কোনো পার্থক্য নেই। সাম্প্রতিক এবং নতুন একাধিক অনুবাদ সত্ত্বেও অধ্যাপক জোয়েটের অনুবাদ তার অনুবাদের ভাষা মাধুর্য এবং সাবলীলতার কারণে আজও সাহিত্যানুরাগীর নিকট আদরণীয়। প্রকৃতপক্ষে জোয়েটকৃত প্লেটোর রিপাবলিক এবং অন্যান্য সংলাপের 5 ভলিউমের অনুবাদ ইংরেজি সাহিত্যে একটি স্থায়ী আসন দখল করে আছে। অধ্যাপক বেঞ্জামিন জোয়েট রিপাবলিক অনুবাদের দীর্ঘ ভূমিকায় রিপাবলিকের মূল্যায়ন করতে চেয়ে বলেছেন, প্লেটোর সংলাপসমূহের মধ্যে বিধান বা লস গ্রন্থকে ছেড়ে দিলে রিপাবলিক কেবল যে বৃহত্তম সংলাপ গ্রন্থ তাই নয়, রিপাবলিক অবশ্যই প্লেটোর শ্রেষ্ঠতম গ্রন্থ। উচ্চতর দর্শন বা তত্ত্ববিদ্যার সাক্ষাৎ আমরা ফিলেবাস এবং সফিস্টে পাই। তার স্টেটসম্যান রিপাবলিকের চেয়ে অধিকতর আদর্শমূলক। লজের মধ্যে রাষ্ট্রের কাঠামো এবং রাষ্ট্র প্রকারের আলোচনা রিপাবলিকের চেয়ে অধিকতর স্পষ্ট। শিল্পোৎকর্ষের দিক দিয়ে সিম্পোজিয়াম এবং প্রোটোগোরাসের স্থান অবশ্যই রিপাবলিকের চেয়ে ঊর্ধ্বে। তথাপি রিপাবলিকের মধ্যে আমরা প্লেটোর দৃষ্টির যে বিস্তার দেখতে পাই এবং সংলাপ রীতির উৎকর্ষের যে চরম সাফল্য রিপাবলিকে অর্জিত হয়েছে, তার নিদর্শন অপর কোনো সংলাপে নেই। জগৎ এবং জীবনের জ্ঞানের এমন ব্যাপ্তি চিন্তার ক্ষেত্রে শুধু এক যুগের নয়, সকল যুগের নতুন এবং পুরাতনের এই সম্মিলন অপর কোনো সংলাপে আমরা দেখিনি। কেবল তাই নয়, ব্যঙ্গ, পরিহাস, উপমা এবং নাটকীয় ক্ষমতার এমন পরাকাষ্ঠাও অন্যত্র বিরল। জীবন এবং কল্পনার মধ্যে, রাষ্ট্রনীতি এবং দর্শনের মধ্যে গভীর সম্পর্ক স্থাপনের যে প্রয়াস প্লেটো রিপাবলিকে প্রদর্শন করেছেন, এমন প্রয়াসের সাক্ষাৎ অপর কোনো সংলাপে দেখা যায় না। এদিক দিয়ে বলা চলে, রিপাবলিক হচ্ছে প্লেটোর সকল সংলাপের কেন্দ্রবিশেষ। রিপাবলিককে কেন্দ্র করে অপর সকল সংলাপ গ্রথিত হয়েছে। রিপাবলিকে, বিশেষ করে রিপাবলিকের 5ম, 6ষ্ঠ এবং 7ম পুস্তকে প্রাচীন দর্শনের সাফল্যের চরম বিন্দু যেন অর্জিত হয়েছে। জোয়েট অকৃপণভাবে প্লেটোর দার্শনিক চিন্তার প্রশংসা করেছেন।
তার মতে যুক্তিবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের পরবর্তীকালের পদক্ষেপগুলো মানুষের পক্ষে সক্রেটিস এবং প্লেটোর বিশ্লেষণের ভিত্তিতে মাত্র সম্ভব হয়েছে। কোনো বিষয়ের সংজ্ঞাদানের রীতি, বিরোধিতার বিধান কিংবা চক্রাকারে যুক্তিদানের ভ্রান্তি, পরিহার্য এবং অপরিহার্যের ব্যবধান, উদ্দেশ্য এবং উপায়ের পার্থক্য এবং মনকে তার প্রজ্ঞা, প্রবৃত্তি এবং আবেগের বৈশিষ্ট্যে বিশিষ্টকরণ কিংবা প্রবৃত্তি এবং ভোগকে পরিহার্য এবং অপরিহার্যে বিভাগকরণ এবং চিন্তার ক্ষেত্রে শৃঙ্খলার সুসংবদ্ধ প্রয়াস প্রাচীন দার্শনিকদের মধ্যে প্লেটোর রচনাতেই আমরা প্রথম দেখি। বস্তু এবং মানুষের ভাষায় বস্তুর প্রকাশকারী শব্দের মধ্যে যে একটা ব্যবধান রয়েছে এবং সে ব্যবধান জীবনের ক্ষেত্রে যে একটি গুরুতর সমস্যা, এর প্রতি প্লেটোই জ্ঞানীদের দৃষ্টি আকৃষ্ট করেছেন। অনেক দার্শনিক একে বিস্তৃত হলেও প্লেটোর এই অবদান নিঃসন্দেহে এক বিরাট অবদান। আবার ইউটোপিয়া বা কল্পলোক সৃষ্টির ক্ষেত্র যদি ধরা যায়, তবে প্লেটোকে আমরা এক্ষেত্রেও পথপ্রদর্শক বলে গণ্য করতে পারি। পুনর্জাগরণের যুগে ইউরোপে জ্ঞানের আলোর উদ্ভাসনে যে সমস্ত চিন্তাবিদদের দান রয়েছে, তাদের মধ্যেও প্লেটোর প্রভাবই সর্বাধিক। শিক্ষার ক্ষেত্রে রিপাবলিক অবশ্যই সর্বপ্রথম গ্রন্থ। মিল্টন, রুশো, গ্যাটে এরা শিক্ষার ক্ষেত্রে প্লেটোর উত্তরপথিক। দর্শন, রাষ্ট্রনীতি এবং সাহিত্যে ভাববাদের জনক হচ্ছেন প্লেটো। সুপরিচিত লেখক উইল ডুরান্টো প্লেটোকে পাঠক সাধারণের নিকট উপস্থিত করতে গিয়ে বলেছেন, প্লেটোর বিরুদ্ধে সমালোচনা যাই থাকুক না কেন, একথা অনস্বীকার্য যে প্লেটোর সংলাপ বিশ্বে জ্ঞান ভাণ্ডারের অমূল্য সম্পদ এবং সমস্ত সংলাপের মধ্যে রিপাবলিক হচ্ছে সর্বোত্তম। রিপাবলিক একখানি সামগ্রিক তত্ত্বগ্রন্থ। বলা চলে এই গ্রন্থে সমগ্র প্লেটো একখানি গ্রন্থের আকার লাভ করেছেন। এই সংলাপে আমরা যেমন তার অধিবিদ্যা, তার ধর্মতত্ত্ব, তার নীতিতত্ত্ব, তার মনোবিদ্যা ধারণা পাই, তেমনি পাই তার শিক্ষা, রাষ্ট্রনীতি এবং শিল্পতত্ত্বেরও। এই গ্রন্থে যে সমস্যাসমূহের আমরা সাক্ষাৎ পাই, সে সমস্যা আধুনিক কালের জন্য অপরিচিত কোনো সমস্যা নয়। আধুনিকতার স্পষ্ট আভাস আমরা প্লেটোর সাম্যবাদ এবং সমাজতত্ত্ব, তার নারীতত্ত্ব এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং সুপ্রজনন তত্ত্বের মধ্যে দেখতে পাই। এখানে নিৎসের নীতিদর্শন এবং অভিজাততন্ত্রের যেমন প্রকাশ রয়েছে, তেমনি প্রকাশ রয়েছে রুশোর শিক্ষানীতির এবং তার প্রাকৃতিক রাজ্যের উত্তমতর চিন্তার, বাক্সের জীবনী শক্তির এবং ফ্রয়েডীয় মনোসমীক্ষার। এক কথায় রিপাবলিকের মধ্যে কি নেই, সবকিছুই রিপাবলিকের মধ্যে দৃষ্ট হয়। এজন্য বিদ্বজনের ভোজসভায় অতিথি পরায়ণ, উদার হৃদয় গৃহস্বামী প্লেটোর অকৃপণ আপ্যায়ন। জোয়েট কিংবা ডুরান্টের এই মূল্যায়নে যেমন প্লেটোর অতুলনীয় প্রজ্ঞার যথার্থ স্বীকৃতি রয়েছে, তেমনি এ মূল্যায়ন এরূপ একটি ধারণারও সৃষ্টি করে যেন প্লেটোর মধ্যেই প্রাচীন গ্রিক জ্ঞান বিজ্ঞানের চিন্তা মনীষার চরম প্রকাশ ঘটেছে। এরূপ ধারণা যথার্থ নয়। সময়ের গতিতে পর্যায় থেকে পর্যায়ান্তর অবশ্যই মানুষের অভিজ্ঞতার সম্ভারে সমৃদ্ধতর হয়েছে, কিন্তু তাই বলে কোনো পর্যায়ের কোনো প্রতিভাধর ব্যক্তিকে বিকাশের চরম বলে ব্যাখ্যাদান পরিপূর্ণ যথার্থতা বহন করে না। প্লেটো এবং এরিস্টটল গ্রিক সভ্যতার অত্যুজ্জ্বল রত্ন। তাদের ব্যক্তিগত ধীশক্তি এবং সৃজন ক্ষমতা কালজয়ী হয়ে পৃথিবীর মানুষের চিন্তাভাবনাকে আজও প্রভাবিত করে চলেছে। কিন্তু তা সত্ত্বেও প্লেটোর যুগ কিংবা প্লেটোর দর্শন যে সর্বতোভাবেই তার সমসাময়িক কিংবা পূর্বগামী জ্ঞানী এবং দার্শনিকের যে উৎকৃষ্টতার উত্তঙ্গতা অর্জন করেছে, এরূপ দাবি সকল চিন্তাবিদ করেন না। বেঞ্জামিন ফ্যারিংটন ভিন্নতর দৃষ্টিভঙ্গি প্রকাশ করে বলেছেন, প্লেটো বিকশিত গ্রিক মননের দায়িত্বপূর্ণতা এবং বিজ্ঞতার যথার্থ প্রতিনিধি এমন কথা বলা চলে না। প্লেটো অবশ্যই ধীশক্তি এবং সৃজন ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু খ্রিস্টপূর্ব ৫ম শতকের এসকাইলাস, হিপোক্রেটিস এবং থুসিডাইডিসের ন্যায় বিরাট ব্যক্তিদের মননের উচ্চ স্তরে প্লেটোর স্থান নির্দিষ্ট করা চলে না। গ্রিক দর্শন তথা গ্রিক মননের ক্ষেত্রে প্লেটোকে আমরা আয়নীয় মুক্তবুদ্ধির বিরুদ্ধে দাসদের শোষণের ভিত্তিতে প্রতিষ্ঠিত সংকীর্ণতাবাদী ধ্বংসোন্মুখ নগর রাষ্ট্রের শাসক শ্রেণীর স্বার্থে একটি রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত করতে পারি। হোমারের কাব্য, আয়নীয় প্রকৃতি দর্শন এবং এথেন্সের নাট্যকলা অর্থাৎ গ্রিক সংস্কৃতির সবচেয়ে মূল্যবান যে সম্পদ, প্লেটো আমরণ সংগ্রাম করেছেন তার বিরুদ্ধে, তার পূর্ণতর বিকাশের জন্য নয়। এর চাইতেও গুরুতর এমন উক্তি আছে যে প্লেটোর দর্শন হচ্ছে সব রকম উদারনীতির ভাবধারার উপর ইতিহাসে দৃষ্ট সবচাইতে নির্মম এবং সবচাইতে গভীর আক্রমণ। প্রগতিশীল ভাবনা সূত্র বলতে যা কিছুই বোঝাক না কেন এবং আদর্শ হিসেবে এমন চিন্তার
আরাধ্য যাই হোক না কেন, সব কিছুই প্লেটো দর্শন নস্যাৎ করার লক্ষ্যে উদ্যত। প্লেটোর নিকট সাম্য, স্বাধীনতা, স্বশাসন সবই আবেগতাড়িত, আদর্শবাদী, অবাস্তব মরীচিকা বই, আর কিছু নয়। প্লেটোর মূল্যায়নে এই মতপার্থক্য থেকে কথা স্পষ্ট যে প্লেটো আজও একটি বিতর্কিত প্রতিভা, প্লেটো আজও প্রভাবশালী এবং ক্রিয়াশীল। ইতিহাসের যে কোনো চিন্তাবিদ এবং লেখককে কেবলমাত্র তার সময়ের পরিপ্রেক্ষিতে যথার্থরূপে বোঝা সম্ভব। তার মূল্যায়নের জন্য আমাদের একটি ইতিহাস বোধের আবশ্যক। প্লেটোর ক্ষেত্রেও একথা সত্য। প্লেটো কোন সমাজে, কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন, বিকাশের কোন পর্যায়ে সেই সমাজ তখন পৌঁছেছিল, সমাজের অর্থনৈতিক শ্রেণীবিন্যাস কী ছিল, এবং সেক্ষেত্রে এই বিশেষ চিন্তাবিদের অবস্থান কোন শ্রেণীতে ঘটেছিল, কোন শ্রেণীর স্বার্থ পরিপোষক চিন্তা ছিল তার চিন্তা এবং কর্ম, সমাজের অগ্রগতির ক্ষেত্রে এই চিন্তাবিদের চিন্তা এবং কর্ম সহায়ক কিংবা প্রতিরোধী ভূমিকা পালন করেছিল, এ সমস্ত প্রশ্নের বিবেচনা আবশ্যক। আমাদের বর্তমান আলোচনা গ্রিক ইতিহাস নিয়ে নয়, তবু প্লেটোকে অনুধাবনের জন্য গ্রিক ইতিহাসের বিকাশের বহিরেখাটি আমাদের স্মরণ করা প্রয়োজন। আমাদের স্মরণ করা আবশ্যক প্লেটো গ্রিক ইতিহাসের বিকাশের কোন স্তরে জন্মগ্রহণ করেছিলেন। তার পূর্বে গ্রিক রাষ্ট্রসমূহ, বিশেষ করে এথেন্সে জ্ঞান বিজ্ঞানের, তার অর্থনীতি এবং রাষ্ট্রনীতির কি বিকাশ সাধিত হয়েছিল, সমসাময়িক সমাজ ব্যবস্থার মূল সংকট কি ছিল, এবং প্লেটোর সঙ্গে এই সংকটের সম্পর্ক কিরূপ ছিল। প্লেটোর রিপাবলিক একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা, একটি ইউটোপিয়া বা কল্পচিত্র। এ কারণে প্লেটোকে ইউটোপিয়ার অন্যতম জনক বলে অভিহিত করা হয়। প্লেটোর আদর্শ রাষ্ট্র কাল্পনিক হলেও প্লেটো সমাজের সঙ্গে সম্পর্কশূন্য কল্পনাবিলাসী সন্ন্যাসী ছিলেন না। প্লেটোর জীবন কাহিনী থেকে দেখা যায় প্লেটো এথেন্স নগরাষ্ট্র তথা সমগ্র গ্রিক জগতের সামাজিক রাজনৈতিক ঘটনাবলী এবং সমস্যার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিলেন। প্লেটো সমস্যা কণ্টকিত জীবনের মধ্যে বাস করেছেন, সমস্যার তীব্রতা তিনি বোধ করেছেন এবং তার সমাধানের তিনি প্রয়াস পেয়েছেন। সে প্রয়াসের বহুমুখিতা তার জীবন কাহিনীতে বিধৃত রয়েছে। প্রায় 2500 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব 428 কিংবা 427 সনে প্লেটো গ্রিসের এথেন্স নগরীতে একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। প্লেটোর পিতা অ্যারিস্টন প্লেটোর অল্প বয়সেই মারা যান। কেবল পিতার সূত্রে নয়, প্লেটোর মাতা পেরিক্টিয়নও অভিজাত বংশীয়া ছিলেন। রিপাবলিকের সংলাপে অংশগ্রহণকারী অ্যাডিম্যান্টাস এবং গ্লকন প্লেটোর সহোদর ছিলেন। অ্যারিস্টনের মৃত্যুর পরে প্লেটোর মাতা দ্বিতীয় বিবাহ করেন। পেরিক্টিয়নের দ্বিতীয় স্বামী পাইরিল্যাম্পিস যেমন রাষ্ট্রনেতা পেরিক্লিসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তেমনি তিনি নিজেও এথেন্সের রাজনৈতিক জীবনের এক উল্লেখযোগ্য নাগরিক ছিলেন। পৃথিবীর রাষ্ট্রসমূহের ইতিহাসে গ্রিক নগররাষ্ট্রসমূহের অভ্যুদয় বিশেষ বৈশিষ্ট্যে মণ্ডিত। প্রাচীনকালের সভ্যতাসমূহের বিকাশ ঘটেছিল সমুদ্র এবং নদী তীরে। সেদিক থেকে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল এবং দ্বীপের ন্যায় তার উত্তর উপকূলের গ্রিক উপদ্বীপে বহু প্রাচীনকালেই জনবসতি স্থাপিত হয়েছিল। কিন্তু এই জনবসতি পাহাড় পর্বত অধ্যুষিত এই উপদ্বীপের প্রাকৃতিক চরিত্রের কারণে ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রের রূপ লাভ করে। গ্রিক সভ্যতার বিকাশের সময় এবং তারও পূর্বে মিশর, সিরিয়া এবং প্রাচ্যে ভারতবর্ষ এবং চীনের সভ্যতা বিকাশ লাভ করে। কিন্তু উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য বা প্রাচ্য অঞ্চলের রাষ্ট্রের রূপ সমতটের বিস্তারের কারণে ক্ষুদ্র নগরাষ্ট্রের পরিবর্তে বৃহদায়তন রাষ্ট্রের আকার গ্রহণ করে। বৃহদাকার এবং ক্ষুদ্রাকার রাষ্ট্রের পার্থক্য কেবল আয়তনে পার্থক্য নয়। ক্ষুদ্রতর সংখ্যক মানুষের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা অধিকতর সংখ্যক মানুষ এবং বৃহদায়তন সমাজ ও রাষ্ট্র থেকে বহুলাংশে পৃথক হতে বাধ্য। ক্ষুদ্র আয়তন গ্রিক নগররাষ্ট্রগুলি আধুনিক বৃহৎ রাষ্ট্রের তুলনায় এক একটি ক্ষুদ্র শহর প্রায় ছিল, একথা বলা চলে। এথেন্স নগররাষ্ট্রের মোট অধিবাসীর মধ্যে 2.5 লক্ষ ছিল দাস এবং দাসদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। অবশিষ্ট 1.5 লক্ষ অধিবাসীর মধ্যে অপ্রাপ্তবয়স্ক ব্যতীত অপর সকলেই যে নাগরিক বলে গণ্য হতো তা কিন্তু নয়। অপর দ্বীপ বা নগররাষ্ট্র থেকে যারা ব্যবসায়ী কর্মে কিংবা অপর কারণে এথেন্সে এসে বসবাস করত তারাও নাগরিক বলে গণ্য হতো না। ফলে যথার্থভাবে যারা এথেন্সের নাগরিক ছিল তাদের সংখ্যা খুব কম। এই অল্প সংখ্যক নাগরিকগণ প্রায় গোষ্ঠীগতভাবে বসবাস করত। তাদের পারস্পরিক সম্পর্ক ছিল ঘনিষ্ঠ এবং প্রত্যক্ষ। প্রাচীন এথেন্সে প্রত্যক্ষ গণতন্ত্র বিকাশের এটাই ছিল পটভূমি। এই গণতন্ত্র সম্পর্কে দুটি বিষয় আমাদের স্মরণ রাখা আবশ্যক। 1, এই গণতন্ত্র নগরের সকল অধিবাসীর উপর বিস্তারিত ছিল না। 2, যারা নাগরিক ছিল তারাও অর্থনৈতিকভাবে কেবলমাত্র একটি শ্রেণীভুক্ত ছিল না।
নাগরিকদের মধ্যেও শ্রেণীভেদ এবং রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে এথেন্স রাষ্ট্রের নাগরিকদের মধ্যে অভিজাত, ব্যবসায়ী, কৃষক এবং নিঃস্ব এরূপ কয়েকটি অর্থনৈতিক শ্রেণী সাক্ষাৎ মেলে। এদের সকলকে নিয়েই এথেন্সের শাসক শ্রেণী গঠিত ছিল। এদের রাজনৈতিক দ্বন্দ্ব অভিজাততন্ত্র এবং গণতন্ত্র বলে অভিহিত হতো। গণতন্ত্রীগণ শাসন ব্যবস্থায় অধিকতর সংখ্যক নাগরিকদের অংশগ্রহণে বিশ্বাসী ছিল। অভিজাততন্ত্রীগণ অর্থ, বুদ্ধি এবং শিক্ষার যোগ্যতার ভিত্তিতে শাসন ব্যবস্থায় অংশগ্রহণকারীদের সংখ্যা সীমিত রাখার চেষ্টা করত। গণতন্ত্রী দলের মধ্যেই গ্রিসে, বিশেষ করে এথেন্সে ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণ অধিকতর হতো। গ্রিসের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব প্রধানত এই অভিজাততন্ত্রী এবং গণতন্ত্রীদের মধ্যে সংগঠিত হয়েছে। কখনো নগর শাসনের ক্ষমতা অভিজাতদের হাতে রক্ষিত হয়েছে, কখনো গণতন্ত্রী শক্তিগুলি ঐক্যবদ্ধ হয়ে অভিজাতদের হাত থেকে ক্ষমতা দখল করেছে। শাসনের এই রকমফের গ্রিক ইতিহাসে অভিজাততন্ত্র, কতিপয়তন্ত্র, স্বৈরতন্ত্র এবং গণতন্ত্র রূপে পরিচিত এবং প্লেটো, এরিস্টটলের রচনায় ব্যাখ্যাত হয়েছে। গ্রিকদের বসতি এবং সভ্যতা ক্রমান্বয়ে গ্রিক উপদ্বীপ অতিক্রম করে ভূমধ্যসাগরের বিভিন্ন দ্বীপে ছড়িয়ে পড়ে। গ্রিক নগর রাষ্ট্রগুলি একদিকে যেরূপ ক্ষুদ্রকায় ছিল, তেমনি এই নগর রাষ্ট্রগুলি এবং বিভিন্ন দ্বীপের গ্রিক বসতি আফ্রিকা এবং এশিয়ার সভ্যতা থেকে ছিল বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতা এবং জীবন জীবিকার ক্ষেত্রে তাদের স্বয়ংসম্পূর্ণতা গ্রিকদের মনে একটি সংকীর্ণ গর্ববোধের সৃষ্টি করে। খ্রিস্টপূর্ব ৯ম এবং ৮ম শতকের অন্ধ গ্রিক কবি হোমারের কাব্যগাথায় গ্রিসের প্রাচীন ইতিহাসের সাক্ষ্য। এই সময়ে দেখা যায় যে গ্রিকগণ নিজেদেরকে সভ্য এবং অগ্রিসবাসীদের বর্বর বলে আখ্যায়িত করছে। কিন্তু খ্রিস্টপূর্ব ৫ম শতকের প্রথমার্ধে অতীতের দৈহিক বিচ্ছিন্নতার স্থলে গ্রিস এবং এশিয়ার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক এবং সংঘর্ষ সংঘটিত হয়। খ্রিস্টপূর্ব ৪৯০ এবং ৪৮০ সনে পরপর দুবার পারস্য সাম্রাজ্যের সম্রাট দারাউস এবং জারাকিস গ্রিক নগর রাষ্ট্রগুলিকে বিরাট বাহিনী সহ আক্রমণ করেন। কিন্তু উভয় আক্রমণে গ্রিক নগর রাষ্ট্রের প্রধান দুটি নগর রাষ্ট্র এথেন্স এবং স্পার্টা ঐক্যবদ্ধভাবে পারসিক সম্রাটের বাহিনীকে প্রতিরোধ করে এবং আক্রমণকারী বাহিনীকে পর্যুদস্ত করে। পারস্যের বাহিনী যুদ্ধে পরাজিত হয়ে এশিয়ায় প্রত্যাবর্তনে বাধ্য হয়। গ্রিক নগর রাষ্ট্রগুলির এই যুদ্ধ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। এর সাফল্য গ্রিকদের গৌরববোধ পূর্বের চেয়েও বৃদ্ধি করে দেয়। এই যুদ্ধে গ্রিক নগর রাষ্ট্রের নাগরিকদের সকল শ্রেণীকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হয়েছে। ফলে গ্রিস পারস্য যুদ্ধের পরবর্তীকালে গ্রিসের নগর রাষ্ট্রগুলির, বিশেষ করে এথেন্সের শাসন পদ্ধতি অধিকতর সার্বজনীন এবং গণতান্ত্রিক রূপ গ্রহণ করে। এথেন্সের অর্থনীতি গ্রিস পারস্য যুদ্ধের বিজয়ের ফলে অধিকতর শক্তিশালী হয়। যুদ্ধবন্দী থেকে দাসের সংখ্যা বৃদ্ধি পায়, ব্যবসায় বাণিজ্য প্রসার লাভ করে। প্রায় ২০০ দ্বীপীয় বসতি বা নগর রাষ্ট্রের উপর এথেন্সের নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়। এথেন্স প্রায় একটি সাম্রাজ্যের অধিনায়ক হয়ে দাঁড়ায়। নাগরিকদের জীবনে শিল্প, দর্শন, সংস্কৃতির বিকাশ ঘটতে থাকে। এই পর্যায়ের মধ্যভাগে এথেন্সের রাষ্ট্রনেতাদের মধ্যে প্যারিক্লিসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্যারিক্লিস খ্রিস্টপূর্ব ৪৪৩ সনে এথেন্সের রাষ্ট্রনেতা নির্বাচিত হন। তিনি অভিজাত পরিবারের সন্তান হলেও তার শাসন ব্যবস্থা গণতান্ত্রিক ছিল। প্যারিক্লিসের যুগকে প্রাচীন গ্রিক গণতন্ত্রের শ্রেষ্ঠ যুগ বলা হয়। কিন্তু কালক্রমে গ্রিসের নগররাষ্ট্রগুলি পারস্পরিক দ্বন্দ্ব এবং কলহে লিপ্ত হয়ে পড়ে। এথেন্স ক্ষমতার ক্ষেত্রে যেমন সর্বপ্রধান হয়ে দাঁড়িয়েছিল, তেমনি অপর নগররাষ্ট্রগুলির সঙ্গে তার সম্পর্ক সাম্রাজ্যবাদী শক্তির রূপ ধারণ করেছিল। ফলে অনেক নগররাষ্ট্র দ্বিতীয় প্রধান নগররাষ্ট্র স্পার্টার নেতৃত্বে এথেন্সের বিরুদ্ধবাদী হয়ে ওঠে। এক সময়ে সমগ্র গ্রিক অঞ্চল এথেন্স এবং স্পার্টার নেতৃত্বে পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে পড়ে এবং খ্রিস্টপূর্ব ৫ম শতকের শেষার্ধে ৪৩১ সনে দুই পক্ষের মধ্যে মারাত্মক এবং দীর্ঘস্থায়ী আত্মঘাতী এক যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ ইতিহাসে পিলোপনিসীয় যুদ্ধ নামে পরিচিত। প্রায় ৩০ বৎসর কাল এই যুদ্ধ চলতে থাকে।
এবং এই যুদ্ধে এথেন্সের সংকট এবং বিপর্যয়ের শুরু। যুদ্ধ শুরু হওয়ার পরবর্তী বছরে 430 সনে এক ভয়াবহ প্লেগ মহামারী আকারে এথেন্সকে আক্রমণ করে। 30,000-এর অধিক সংখ্যক অধিবাসী এই ভয়ঙ্কর মহামারীতে প্রাণ হারায়। সামাজিক ও নৈতিক জীবনকে এক মর্মান্তিক অসহায়তা এবং অরাজকতা গ্রাস করে। ঐতিহাসিক থুসিডাইডিস তার পিলোপনেসীয় যুদ্ধের ইতিহাস গ্রন্থে এই মহামারীর এক গভীর অন্তর্দৃষ্টিমূলক বর্ণনা দিয়েছেন। যুদ্ধের দ্বিতীয় বছরে প্লেগের এই মহামারীতে আক্রান্ত হয়ে 429 সনে এথেন্সের শ্রেষ্ঠ নেতা পেরিক্লিস মারা যান। গ্রিক নগররাষ্ট্রগুলির এই পারস্পরিক আত্মঘাতী যুদ্ধে পক্ষ প্রতিপক্ষ নির্মম নীতি অনুসরণ করে। বিজয়ী নগর বিজিত নগরকে পরিপূর্ণরূপে ধ্বংস করে ফেলে। স্পার্টার শাসন ব্যবস্থা সামরিক ধরনের ছিল। যুদ্ধে স্পার্টা এথেন্সকে একাধিক সংঘর্ষে বিপর্যস্ত করে ফেলে। যুদ্ধের ধারাবাহিক বিপর্যয় এথেন্সের সামাজিক ও অর্থনৈতিক জীবনের সংকটকে তীব্র করে তোলে। এথেন্সের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক থাকায় যুদ্ধের ব্যর্থতার কারণ প্রতিপক্ষীয়, বিশেষ করে অভিজাত মহল গণতন্ত্রীদের উপর ন্যস্ত করতে থাকে। ক্ষমতা দখলের চেষ্টা পরস্পরের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং গুপ্ত হত্যার রূপ ধারণ করে। খ্রিস্টপূর্ব 411 সনে অভিজাতদের তরফ থেকে ক্ষমতা দখল করা হয় এবং 400 নেতার শাসন বলে এক শাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু এ শাসন বৎসরকালের অধিক স্থায়ী হয় না। পুনরায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। ওদিকে স্পার্টার সঙ্গে যুদ্ধ চলতে থাকে। খ্রিস্টপূর্ব 404 সনে স্পার্টার হাতে এথেন্স চরম পরাজয় বরণ করতে বাধ্য হয় এবং নগরের এই সংকট মুহূর্তকে উত্তম সময় বিবেচনা করে অভিজাত দল পুনরায় অভ্যুত্থানের চেষ্টা করে। খ্রিস্টপূর্ব 404 সনে ত্রিশের শাসন নামে এক স্বৈরতান্ত্রিক শাসন স্থাপিত হয়। কিন্তু পরবর্তী বছরে গণতন্ত্রীগণ পুনরায় ত্রিশের শাসনকে উচ্ছেদ করতে সক্ষম হয়। কিন্তু নগরের অর্থনীতি প্রায় ভেঙে পড়ে। দাসদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পেতে থাকে। নাগরিকদের মধ্যে আন্তঃনগর যুদ্ধের কারণে ভূস্বামীদের ভূমি এবং দাসের পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু সাধারণ নাগরিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। প্লেটোর সংলাপরাজির অবিস্মরণীয় নায়ক সক্রেটিস এই সংকটকালীন এথেন্সের কোনো বিখ্যাত রাষ্ট্রীয় নেতা না হলেও সক্রেটিস ঐতিহাসিক ব্যক্তি ছিলেন। সক্রেটিসের জন্ম হয় 469 খ্রিস্টপূর্বাব্দে। একজন বিবেকবান, সৎ, তীক্ষ্ণ বুদ্ধি, সাহসী এবং কর্তব্যপরায়ণ নাগরিক হিসেবে সক্রেটিস এথেন্সের সকলের নিকট পরিচিত ছিলেন। পারিবারিকভাবে সক্রেটিস কোনো ভূস্বামী বা অভিজাত ছিলেন না। এক ভাস্কর শিল্পীর সন্তান ছিলেন তিনি। পিলোপনেশীয় যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং সাহসিকতার পরিচয় দেন। নগরের সংকট তাকে চিন্তান্বিত করে তুলত এবং তিনি বাজার ও জনসম্মেলনে প্রশ্নোত্তর পদ্ধতিতে মানুষের জীবনের করণীয় অকরণীয়, সৎ অসৎ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, পাপ পুণ্য সর্ববিষয় নিয়ে আলোচনা তুলতেন। রাজনীতির ক্ষেত্রে নিজের স্বাধীন মতামত তিনি বজায় রাখতেন। জনপ্রতিনিধিত্বমূলক নগর কমিটিতে তিনি গুরুত্বপূর্ণ সদস্য এবং সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। কিন্তু গণতান্ত্রিক শাসনকালে যেমন তিনি শাসকদের অন্যায় সিদ্ধান্তের সমালোচনা করেছেন, তেমনি স্বৈরতান্ত্রিক শাসকদের অন্যায় হুকুমকেও তিনি উপেক্ষা করেছেন। এরূপ দৃষ্টান্ত ইতিহাসকারগণ লিপিবদ্ধ করেছেন। ফলে ব্যক্তি হিসেবে তিনি কোনো শাসক দলের বিশ্বাসভাজন না হলেও তরুণদের মধ্যে তার বিপুল জনপ্রিয়তা ছিল এবং এ কারণেই খ্রিস্টপূর্ব 403 সনে গণতন্ত্রীগণ শাসন ক্ষমতা দখল করে তাদের প্রতিপক্ষীয়দের বিনাশ করার যে ব্যবস্থা গ্রহণ করে তার মধ্যে সক্রেটিসকেও অন্তর্ভুক্ত করে তার বিরুদ্ধে এথেন্সের ধর্ম না মানা এবং তরুণদের মনকে বিদ্রোহী করার অভিযোগ তুলে তাকে বিচারে সোপর্দ করে। এই বিচারে সক্রেটিসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। খ্রিস্টপূর্ব 399 সনে সক্রেটিস হেমলক পান করে কারাগারে মৃত্যুবরণ করেন। সক্রেটিসের মৃত্যুদণ্ডের সময় প্লেটোর বয়স 28 বছর। প্লেটো সক্রেটিসের হত্যাকাণ্ডে গভীরভাবে আলোড়িত হন। প্লেটোর কৈশোর এবং যৌবন কাটে এথেন্সের নগরীর এই সংকটের মধ্যে। অভিজাত অন্যান্য তরুণের ন্যায় কিশোর বয়সে প্লেটো সক্রেটিসের মুক্ত বুদ্ধি, জ্ঞান, পরিহাস ক্ষমতা এবং বিচারমূলক চরিত্র দ্বারা আকৃষ্ট হন। প্লেটোর শৈশব এবং কৈশোর সম্পর্কে তেমন কিছু বিস্তারিতভাবে জানা না গেলেও একথা নিশ্চিত যে এথেন্সের অভিজাত শ্রেণীর এবং রাজনৈতিকভাবে নেতৃস্থানীয় পরিবারের সন্তান হিসেবে প্লেটো সকল রকম শিক্ষা এবং অভিজ্ঞতার সুযোগ লাভ করেন। যৌবনে স্বাভাবিকভাবে প্লেটো এথেন্সের রাজনৈতিক জীবনে অংশগ্রহণের আগ্রহ পোষণ করতে থাকেন।
রাষ্ট্রের সামাজিক এবং রাজনৈতিক সংকট তার সংবেদনশীল তরুণ মনকে আলোড়িত করে। পারিবারিক এবং শ্রেণীগতভাবে গণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে মনোভাব তার পক্ষে স্বাভাবিক ছিল। অধিকন্তু এথেন্সের সংকটকালে গণতান্ত্রিক শাসনের ব্যর্থতা গণতন্ত্রের বিরুদ্ধে তার মনোভাবকে দৃঢ়তর করে তোলে। কিন্তু সাধারণ দলীয় নেতার ন্যায় গণতান্ত্রিক শাসন ব্যর্থ বলে অভিজাত সম্প্রদায়ের উপদলীয় শাসনও তিনি আন্তরিকভাবে সমর্থন করতে পারেননি। খ্রিস্টপূর্ব 404-এর অভ্যুত্থানে প্লেটোর আত্মীয়বর্গ জড়িত থাকলেও প্লেটো নিজে তাতে অংশগ্রহণ করেননি। কিন্তু তার আশা ছিল অভিজাতদের শাসনে রাষ্ট্রের উন্নতি ঘটবে। কিন্তু পরবর্তীকালে তাদের শাসন প্রণালী এবং প্রতিপক্ষের উপর তাদের প্রতিহিংসামূলক হত্যাকাণ্ড তাকে ত্রিশের শাসন সম্পর্কে মোহমুক্ত করে। বস্তুত রাষ্ট্রের সংকট প্রচলিত অভিজাত বা গণতন্ত্রী কোনো শাসন ব্যবস্থার মাধ্যমে নিরসন করা সম্ভব নয় বলে তার বিশ্বাস দৃঢ় হতে থাকে। প্লেটো এই সংকটের মূল কারণ সম্পর্কে চিন্তা করতে শুরু করেন। প্লেটো যাকে গুরু বলে মনে করতেন, যিনি ছিলেন এথেন্সের বিবেকের প্রতিভূ স্বরূপ, গণতন্ত্রী শাসকদের হাতে সেই সক্রেটিসের বিচার এবং মৃত্যুদণ্ড প্লেটোর মনকে যেরূপ গভীরভাবে আলোড়িত করে তার চিরায়ত চিত্র প্লেটো তার সক্রেটিসের জবানবন্দি এবং অপর কয়েকটি সংলাপে অবিস্মরণীয়ভাবে অঙ্কন করেছেন। এছাড়া প্লেটোর যৌবনকালের মনোভাবের স্মৃতিচারণের পরিচয় পাওয়া যায় বৃদ্ধ বয়সে লিখিত তার একটি পত্রে। এই পত্রকে প্লেটোর সপ্তম পত্র বলে গবেষকগণ চিহ্নিত করেছেন। তার এই স্মৃতিচারণে প্লেটো বলেন, তরুণ বয়সে অপর তরুণদের যেমন আশা থাকে, আমারও তেমনি আশা ছিল। যখন বয়ঃপ্রাপ্ত হব, যখন আমি নিজেই নিজের প্রভুতে পরিণত হব, তখন আমি রাজনৈতিক জীবনে প্রবেশ করব। এথেন্সের রাজনৈতিক অবস্থায় কতকগুলি ঘটনা আমার এই আকাঙ্ক্ষার অনুকূলে সংঘটিত হয়েছিল। প্রচলিত শাসনের বিরুদ্ধে জনমত সংঘবদ্ধ হচ্ছিল এবং পরিশেষে একটি বিপ্লব সংঘটিত হয়। এই অভ্যুত্থানের কতিপয় নেতা আমার আত্মীয় এবং সুহৃদ ছিলেন। এরা আমাকে তাদের সঙ্গে তাদের শাসনে যোগদানে আহ্বান জানান। তারা একে স্বাভাবিকই ভেবেছিলেন। আমার নিজেরও প্রত্যাশা ছিল ত্রিশের শাসন রাষ্ট্রের সুস্থতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। আমি তাই তাদের কার্যবলে বিশেষ আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করতে লাগলাম। কিন্তু সময়ের স্রোত অধিককাল প্রবাহিত হওয়ার প্রয়োজন পড়ল না। অচিরকাল মধ্যেই দেখা গেল ত্রিশের শাসন তাদের পূর্ববর্তী শাসনকে স্বর্গরাজ্য বলে প্রতিভাত করতে সক্ষম হয়েছে। বিশেষ করে আমার প্রবীণ সুহৃদ সক্রেটিসের ক্ষেত্রে তাদের আচরণ আমাকে বিস্মিত করে দিল। সক্রেটিস ছিলেন সমগ্র এথেন্সের সবচেয়ে ন্যায়পরায়ণ ব্যক্তি। একথা বলতে আমার কোনো দ্বিধার কারণ নেই। ত্রিশের শাসন নিজেদের অপকর্মের সঙ্গে সক্রেটিসকে জড়িত করার উদ্দেশ্য নিয়ে তাকে অন্যায়ভাবে হুকুম করল একজন নাগরিককে বদ্ধভূমিতে বেঁধে আনতে। সক্রেটিস তাদের এই অন্যায় হুকুমকে পালন করতে অস্বীকার করলেন। তাদের অপকর্মে শরিক হওয়ার চেয়ে সক্রেটিস অপর যে কোনো পরিণতিকে শ্রেয় বলে গণ্য করলেন। রাজনৈতিক জীবনের এই দৃশ্যাবলী আমার মনকে ঘৃণায় পূর্ণ করে তুলল এবং আমি প্রচলিত কালের এই কোলাহল থেকে সরে দাঁড়ানোকে উত্তম বলে বিবেচনা করলাম। কিছুকালের মধ্যেই ত্রিশের পতন ঘটল। শাসন পদ্ধতি আবার পুরোপুরি পাল্টে গেল। আবার আমার আশা হলো হয়তো অবস্থার উন্নতি ঘটবে, হয়তো আমি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণে সক্ষম হব। নির্বাসিত গণতন্ত্রী নেতারা নির্বাসন থেকে প্রত্যাবর্তন করে গণতন্ত্রী শাসন প্রতিষ্ঠা করেছেন। বিপ্লবাত্মক পরিবর্তন আর প্রতিহিংসার আবহাওয়া তখন বিরাজমান। প্রতিপক্ষ তার শত্রুর বিরুদ্ধে বর্বর প্রতিশোধের পন্থা গ্রহণ করেছে। এগুলো অস্বাভাবিক ছিল না, বরঞ্চ আমি বলবো সামগ্রিকভাবে দেখতে গেলে পুনঃপ্রতিষ্ঠিত গণতন্ত্রী শাসন নমনীয়তারই পরিচয় দিয়েছে। কিন্তু যেটা মর্মান্তিক সেটা হলো আমার সুহৃদ সক্রেটিসের বিচার। শাসক গোষ্ঠীর কতিপয় নেতা সক্রেটিসের বিরুদ্ধে অবিশ্বাস্য অভিযোগ উত্থাপন করে তাকে বিচারে সোপর্দ করল। তার বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ উত্থাপিত হলো। দোষী সাব্যস্ত করে বিচার সভা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। এই শাসক দল হত্যা করল সক্রেটিসকে, হত্যা করল এমন এক বিবেকবান ব্যক্তিকে যিনি নিজে একদিন এই নির্বাসিত গণতান্ত্রিক নেতাদের বন্ধুদের বিরুদ্ধে 30-এর হুকুম পালন করতে অস্বীকার করেছিলেন। এ সবই আমার চোখের সামনে ঘটল। আমি রাষ্ট্রের সংকট সম্পর্কে চিন্তা করতে লাগলাম। বয়স আমার এতদিনে আরো বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রের কারা পরিচালক তা আমি অবলোকন করলাম। যে বিধিবিধান আচারে রাষ্ট্র চলে তার সম্পর্কে আমি সম্যকভাবে ভাবতে লাগলাম। আমি যত চিন্তা করলাম তত দেখতে পেলাম একটা রাষ্ট্রকে উত্তমভাবে শাসন করা দুরূহ ব্যাপার।
সুহৃদয় এবং বিশ্বস্ত সঙ্গীহীন ব্যক্তি এই ক্ষেত্রে অক্ষম। তার পক্ষে সংকটে কোনো সক্রিয় ভূমিকা গ্রহণ অসম্ভব। কিন্তু এই এথেন্সে আমার সুহৃদ কোথায়? এই এথেন্স আর পুরাতন এথেন্স তো এক নয়। পুরাতন এথেন্সের আমাদের পূর্বপুরুষদের আচার আচরণ প্রতিষ্ঠান আজ পরিত্যক্ত। এখানে নতুন সুহৃদ সংগ্রহ আমার পক্ষে সহজ নয়। রাষ্ট্রের সমগ্র আচার আচরণ প্রথা বিশ্বাস বিধানের দ্রুত এবং ভয়ঙ্কর অবনতি ঘটছে। এই চিন্তার ফলে আমার এই অভিজ্ঞতার ফলে আমি যখন দেখলাম চারদিকে সবকিছু ভেঙে পড়ছে, তখন আমি হতবুদ্ধি হয়ে পড়লাম। এই কথা ঠিক যে রাষ্ট্রের সংকট সম্পর্কে আমি চিন্তা করা থেকে বিরত হলাম না। আমার চিন্তা হলো কিভাবে এই সংকট থেকে আমাদের উত্তরণ ঘটতে পারে, বিশেষ করে সমগ্র রাষ্ট্র ব্যবস্থার সংশোধন কিসে সম্ভব। এই চিন্তা আমার সর্বক্ষণের চিন্তা হয়ে দাঁড়ালো। কিন্তু আমি প্রতীক্ষা করতে লাগলাম সেই উত্তম মুহূর্তে যখন আমার পক্ষে সম্ভব হবে রাষ্ট্রের ক্ষেত্রে কোনো সক্রিয় ভূমিকা পালন করার। সক্রেটিসের মৃত্যুর পরে প্লেটোর এই মানসিক অবস্থাতেই হয়তো তার রচনার গোড়ার দিকের সংলাপগুলি রচিত হয়েছিল। কিন্তু এর পরবর্তীকালে প্লেটোর জীবনে একটি পর্যটনের পর্যায়ে দেখা যায়। গবেষকগণ মনে করেন প্লেটো এরপর এথেন্স পরিত্যাগ করে মিশর, সিরিয়া, দক্ষিণ ইতালি এবং সিসিলি ভ্রমণ করেন। দক্ষিণ ইতালিতে যখন পাইথাগোরাসের অনুসারীদের একটি বসতি ছিল, তাদের মধ্যে প্লেটো গণিত এবং সংখ্যাশাস্ত্রের সর্বশেষ চর্চার সাক্ষাৎ পান। মিশরে প্লেটো শাসনের ক্ষেত্রে একটি বিশেষ গোষ্ঠী অর্থাৎ ধর্মীয় পুরোহিত গোষ্ঠীর অবস্থান দেখেন। প্লেটোর মনে ইতিমধ্যে এরূপ ধারণা স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে যে রাষ্ট্রের এই সামগ্রিক সংকট কেবলমাত্র দার্শনিক অর্থাৎ জ্ঞানী ব্যক্তি দূর করতে পারে। সক্রেটিস বলেছিলেন, জ্ঞানেই ধর্ম, জ্ঞানেই মুক্তি। তার ভিত্তিতে প্লেটো মনে করেন যে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা অজ্ঞদের হাত থেকে মুক্ত হয়ে যতক্ষণ না দার্শনিক অর্থাৎ জ্ঞানীর হাতে ন্যস্ত হবে ততক্ষণ মানুষের মুক্তি নেই। রাষ্ট্রীয় শাসন দার্শনিকদের হাতে ন্যস্ত করার দুটি পথ, হয় শাসক দার্শনিক হবে, নয়তো দার্শনিককে শাসক হতে হবে। সিসিলি দ্বীপে সাইরাকুজ নগর নামে একটি নগর রাষ্ট্র ছিল। প্লেটো দক্ষিণ ইতালি থেকে সাইরাকুজ নগরে এসে সাইরাকুজের এক নায়ক ডায়োনিসাসকে দর্শন পাঠের মাধ্যমে দার্শনিক করার প্রয়াস পান। কিন্তু মনে হয় তার এই চেষ্টা এক নায়ক ডায়োনিসাস খুব প্রীতির সঙ্গে গ্রহণ করে না এবং দর্শন চর্চার দুরূহতায় রুষ্ট হয়ে প্লেটোকে সে দাস হিসাবে বিক্রি করে দেয়। সাইরাকুজের শাসককে দার্শনিক করার প্রয়াস তার প্রথম ব্যর্থতায় শেষ হয় না। পরবর্তীকালে তরুণ দ্বিতীয় ডায়োনিসাসকে তিনি পুনরায় দার্শনিকে পরিণত করার প্রয়াস পান। সে কাহিনীতে না গিয়ে আমরা বলতে পারি প্রাথমিক ব্যর্থতার পরে প্লেটো এথেন্সে প্রত্যাবর্তন করেন এবং এ পর্যায়ে খ্রিস্টপূর্ব 386 সনে তিনি এথেন্সে তার শিক্ষা প্রতিষ্ঠান বা একাডেমি স্থাপন করেন এবং প্রত্যক্ষভাবে এথেন্সকে তার কল্পনা অনুযায়ী আদর্শ রাষ্ট্রে পরিবর্তিত করতে সক্ষম না হলেও প্লেটো তার একাডেমিতে দর্শন, গণিত এবং রাষ্ট্রীয় সমস্যার উপর তার মতামত তার শিষ্য এবং ছাত্রদের শিক্ষা দিতে শুরু করেন। তার এরূপ আশা ছিল তার একাডেমিতে শিক্ষাপ্রাপ্ত তরুণরা রাষ্ট্রের কর্ণধার হলে গ্রীসের সমাজ ও সভ্যতার সংকট দূরীভূত হবে। প্লেটোর এই তত্ত্বের এবং চিন্তার সম্যক পরিচয় পাওয়া যায় রিপাবলিক গ্রন্থে। রিপাবলিক গ্রন্থ সম্ভবত তার একাডেমি প্রতিষ্ঠার পরবর্তীকালে রচিত হয়। গ্রীসীয় রাষ্ট্রীয় জীবনের সংকট ইতোমধ্যে তীব্রতর হয়েছে। পিলোপনেশীয় যুদ্ধে এথেন্সের চরম পরাজয় এথেন্সের অর্থনৈতিক ও সামাজিক সংকটকে বৃদ্ধি করে দিয়েছে। এই অবস্থায় কেবল যে দাস শ্রেণী শোষিত হতে থাকে এবং তাদের মধ্যে বিক্ষোভ দানা বাঁধতে থাকে তাই নয়, নাগরিকদের মধ্যেও জমি এবং জীবিকাহীন নিঃস্বের সংখ্যা বৃদ্ধি পায়। এথেন্স সকলের নেতা, এথেন্স সবার শ্রেষ্ঠ বলে এতদিন এথেন্সের শাসক শ্রেণী যে গর্ববোধ ছিল সে গর্ব অসার বলে প্রতিপন্ন হয়। সামাজিক জীবনে নানা প্রশ্নের উদয় হতে থাকে। দাসপ্রথা যে অস্বাভাবিক এবং অমানবিক একথা স্বাধীন শিক্ষক সম্প্রদায় সফিস্টদের মধ্যে দেখা দিতে শুরু করে। সফিস্টগণ পুরাতন কোনো নীতিকেই অলঙ্ঘনীয় বলে বিবেচনা করত না। বাস্তব জীবনে ব্যক্তির বাঁচার জন্য যা প্রয়োজন তাকে সঙ্গত এবং সত্য বলে প্রমাণের প্রবণতা সফিস্টদের শিক্ষার মধ্যে প্রকাশিত হতে থাকে। প্রখ্যাত সফিস্ট প্রোটোগোরাস বলেন, মানুষই সত্যের নিয়ামক, অনন্য নির্ভর সত্যের কোনো অস্তিত্ব নেই। রিপাবলিক বিশ্ব সাহিত্যের অন্যতম শক্তিশালী গ্রন্থ। গ্রিক সভ্যতার এক ক্রান্তিকালে এই গ্রন্থ রচিত হয়।
গ্রিক নগর রাষ্ট্রগুলি যখন ক্ষয়গ্রস্ত হয়ে পড়ছিল, যখন তার ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র ব্যবস্থা সমাজের একটা বৃহৎ অংশ দাসের শোষণে আর পরিপেষিত এবং বৃদ্ধিপ্রাপ্ত হতে পারছিল না, তখনই প্লেটো রিপাবলিক এর রচনা হয়। অভিজাত এবং গণতন্ত্রী নিয়ে গ্রিক নগর রাষ্ট্রগুলিতে যারা শাসক শ্রেণী, তারা সকলেই এই সংকটে জড়িত হয়ে পড়েছিল। শাসক শ্রেণীর চিন্তাবিদ মাত্রই এই সংকট থেকে মুক্তির কথা চিন্তা করেছেন। খ্রিস্টপূর্ব 367 সনে প্লেটোর একাডেমিতে এরিস্টটল এসে যোগদান করেন। এরিস্টটল তখন 17 বছরের যুবক। প্লেটোর বয়স 60 কিংবা 61, পক্ককেশ বৃদ্ধ। প্লেটোর রাষ্ট্রচিন্তা এবং দর্শনের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই যে, এই দর্শন সংকটগ্রস্ত গ্রিক নগররাষ্ট্রের শাসক শ্রেণীর সংকট মুক্তি দর্শন। কিন্তু এই সংকট মুক্তির জন্য প্লেটো ইতিহাসের পরবর্তী বিকাশকে চিহ্নিত করতে পারেননি। তার শ্রেণীগত সীমাবদ্ধতায় তার মতো ধীশক্তি সম্পন্ন ব্যক্তির দৃষ্টিকে ভবিষ্যৎ সম্ভাবনার বদলে অতীতের বিলুপ্ত অবস্থা এবং ব্যবস্থার প্রতি নিবদ্ধ রাখে। প্লেটো এ সত্য অনুধাবনে ব্যর্থ হন যে গ্রিসের নগররাষ্ট্রগুলি তাদের অর্থনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় বিকাশের এক ক্রান্তি মুহূর্তে উপস্থিত হয়েছে। পরবর্তী সুস্থ বিকাশের জন্য প্রয়োজন নতুনকে অস্বীকার করা নয়, নতুনকে স্বাগত জানানো। এই নতুনের দাবি হচ্ছে এ কথা স্বীকার করা যে কোনো মানুষ প্রকৃতিগতভাবে দাস নয়। গ্রিকরা সভ্য এবং অপর জাতি বর্বর, এ কথাও সত্য নয়। গ্রিস পৃথিবীর কেন্দ্র নয়। প্রয়োজন হচ্ছে মানুষে মানুষে মৌলিক কোনো ভেদ নেই, এ সত্য ঘোষণা করা এবং সংকীর্ণ নগররাষ্ট্রের প্রাকারকে ভেঙে ফেলে বৃহৎ জগৎ এবং মানব সমাজের প্রতি দৃষ্টিকে প্রসারিত করা, দৃষ্টির দিগন্তকে অবারিত করে দেওয়া। এই দৃষ্টিভঙ্গি প্লেটোর মধ্যে দৃষ্ট হয় না। তার শিষ্য এরিস্টটলের মধ্যে অধিকতর বাস্তবতার পরিচয় মিললেও এরিস্টটলও তার ইতিহাস সমীক্ষাকে গ্রিক নগররাষ্ট্রের বাইরে প্রসারিত করতে পারেননি। এরিস্টটলের নিকটও গ্রিক নগররাষ্ট্রই আদর্শ রাষ্ট্র। কিন্তু কোনো জ্ঞানীর চিন্তার সীমাবদ্ধতা বা তার আপন অর্থনৈতিক অবস্থানের স্বার্থ ইতিহাসের গতিকে রোধ করতে পারে না। একদিক থেকে দেখলে প্লেটোর এই চিন্তাধারা প্লেটো পূর্ব যুগের প্রকৃতি বিজ্ঞান এবং রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের এবং তার অধিকতর অগ্রগতির বিরুদ্ধে অভিজাত শ্রেণীর প্রতিরোধমূলক প্রতিক্রিয়া বিশেষ। প্লেটোর কাল যদি রাষ্ট্র এবং চিন্তার ক্ষেত্রে এক সংকটের কাল, তবে তার পূর্ববর্তী যুগ গ্রিক জ্ঞান বিজ্ঞান দর্শনের সূচনা এবং বিকাশের যুগ। এ যুগেই ধর্মীয় কোনো বিশ্বাস বা কাল্পনিক কোনো ভাবের ভিত্তিতে নয়, বস্তু জগতের সঙ্গে মানুষের স্বাভাবিক পরিচয়ের ভিত্তিতে বিশ্বজগৎকে ব্যাখ্যার প্রয়াস দেখা গেছে। থেলিস, অ্যানাক্সিমেনিস, অ্যানাক্সিমেন্ডার, ডিমোক্রিটাস এবং হেরাক্লিটাস, অ্যানাক্সোগারাস, পাইথাগোরাস, থুসিডাইটিস, হিপোক্রেটিস, এসকাইলাস, ইউরিপাইডিস এবং সফোক্লিস কেবল গ্রিক জ্ঞান বিজ্ঞান দর্শনাটের পথিকৃৎ এবং স্রষ্টাই নন, এই পর্যায়ের জ্ঞানীদের মধ্যে বস্তুবাদী দর্শনের বোধই প্রবল। এই বস্তুবাদী বিজ্ঞান দর্শন ও সাহিত্যের অধিকতর বিকাশের প্রতিবন্ধক শক্তি হিসেবে প্লেটো এমনকি এরিস্টটলের ভূমিকা। ইতিহাসের মূল নিয়ামক কোনো আদর্শ স্বসমাধানের কল্পনা নয়, কোনো ধীশক্তি সম্পন্ন পুরুষের অভিনব কোনো ভাব নয়। ইতিহাসকে মূলত নিয়ন্ত্রণ করে এবং অগ্রসর করে নিয়ে চলে মানুষের বাস্তব অর্থনৈতিক সামাজিক পরিবেশ। এই পরিবেশে মানুষের সঙ্গে মানুষের এবং প্রকৃতির সঙ্গে মানুষের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার বিরোধাত্মক সম্পর্ক। ভাব এই সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই এক চালক শক্তির কাজ করে। ভাব দ্বারাই মানুষ চালিত হয়, কিন্তু মানুষের সব ভাব বাস্তবকে নিজের স্বার্থে পরিবর্তিত করার জন্যই উদ্ভূত হয় এবং বাস্তব অবস্থায় মানুষের ভাবের স্রষ্টা। প্লেটো যখন আদর্শ নগররাষ্ট্রের কল্পনা করছিলেন, তখন গ্রিক উপদ্বীপের উত্তরাঞ্চলে ম্যাসিডোনিয়ায় এমন এক নতুন শক্তির অভ্যুদয় ঘটছিল, যে শক্তি বৃহত্তর জগতের আভাসে যেমন চমকিত হয়েছে, তেমনি তাকে জয় করার সংকল্পে সংকল্পবদ্ধ হয়ে উঠেছে। প্লেটোর মৃত্যু ঘটে খ্রিস্টপূর্ব 347 সনে এবং তার মৃত্যু 10 বছরের মধ্যে খ্রিস্টপূর্ব 338 সনে ম্যাসিডোনিয়ার সম্রাট ফিলিপ এথেন্স সহ নগররাষ্ট্রগুলি দখল করে নেন এবং 14 বছরের মধ্যেই সম্রাট ফিলিপের পুত্র এবং এরিস্টটলের ছাত্র আলেকজান্ডার পৃথিবী বিজয়ের অভিযানে প্রাচ্যের দিকে অগ্রসর হতে শুরু করেন। রিপাবলিক গ্রন্থের সীমাবদ্ধতা যাই থাকুক না কেন, রিপাবলিক এক কালজয়ী সৃষ্টি। রাষ্ট্রনীতি, দর্শন, সাহিত্য, সমাজতত্ত্বের ক্ষেত্রে রিপাবলিক এক মৌলিক গ্রন্থ। রিপাবলিক বিচারের ক্ষেত্রে যেমন একদিকে আমাদের একটি ইতিহাসবোধ থাকা আবশ্যক,
রিপাবলিকের সমকালীন এবং পূর্বকালীন সমাজকে জানা দরকার। তেমনি এ বোধও আবশ্যক যে কোনো চিন্তাবিদের কাছে মানুষের দাবি তার জীবনের সমস্যার নিরন্তর কোনো সমাধান নয়। মানুষের জীবন প্রবাহমান, মানুষের জীবনই সমস্যা এবং সমস্যাই জীবন। সমস্যার কোনো চিরন্তন সমাধান নেই। প্রতি যুগ এবং সমাজ ব্যবস্থার মানুষকে তার আপন সমস্যার সমাধানের সন্ধান করতে হবে। তার এই প্রচেষ্টায় কোন যুগের চিন্তাবিদের অবদান সমাধান দানে তত নয় যত মানুষের সমস্যার পর্যবেক্ষণে, তার অনুধাবনে এবং তাকে চিহ্নিতকরণে। মানুষের জীবনের সমস্যার সামগ্রিক বিশ্লেষণেই রিপাবলিক অতুলনীয়, অনন্য। আধুনিক বাংলাদেশ, আধুনিক ভারত বা আধুনিক আমেরিকার মানুষকে অনুসন্ধান করতে হবে তাদের আজকের জীবনের সমস্যার সমাধান। ক্ষুদ্র নগর রাষ্ট্র এথেন্সের অভিজাততন্ত্র বা গণতন্ত্র আজকের মানুষের সমস্যার সমাধান হয়তো নয়, কিন্তু একথা নিশ্চিত যে এই ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলির ন্যায় জীবনময়, সংকট ও সংঘাতময় এবং ক্রিয়াশীল রাষ্ট্রীয় জীবনের দৃষ্টান্ত ইতিহাসে খুব কম আছে। এই ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলি জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র গবেষণাগার হিসেবে যেন এককালে ক্রিয়াশীল ছিল। জীবনের সে গবেষণাগারে আধুনিক জীবনের সমস্যারও প্রায় সবগুলিরই পরীক্ষা নিরীক্ষা ঘটেছে। প্লেটোর রিপাবলিকেও আমরা উল্লেখিত এবং আলোচিত হতে দেখি আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রায় সকল সমস্যা। এখানেই রিপাবলিকের চিরন্তনতা এবং প্লেটোর কালজয়ী শক্তির পরিচয়। এ কারণে রিপাবলিক আজও অপরিসীম বিস্ময় উদ্রেককারী গ্রন্থ। রিপাবলিক একটি নাটক, ঘটনার নয়, যুক্তির নাটক। গ্রন্থের মধ্যে যুক্তি হচ্ছে চরিত্র। সক্রেটিসকে বলা চলে যুক্তির কথক, যুক্তির উপস্থাপক। এ নাটকের শুরু কোনো নাটকীয় বিস্ফোরণ, দৃশ্য উন্মোচন বা ঘণ্টাধ্বনিতে নয়। সক্রেটিস তার সহচর গ্লকনকে সঙ্গে নিয়ে পাইরিউস বন্দরের অশ্বদৌড় দেখে এথেন্স প্রত্যাবর্তন করছেন। এমন সময় সিফালাস পুত্র পলিমার্কাস তাদের প্রত্যাবর্তনে পথরোধ করে তাদের গৃহে রাত্রি যাপনের জন্য অনুরোধ করেন। তার নিরতিশয় অনুরোধ উপেক্ষা করতে না পেরে সক্রেটিস সঙ্গী সমভিব্যাহারে সিফালাসের গৃহে আতিথ্য গ্রহণ করেন। সেই গৃহে বৃদ্ধ সিফালাসের সঙ্গে আলোচনাক্রমে বার্ধক্যে লাভালাভের প্রশ্ন ওঠে। এই সমস্যার প্রশ্নোত্তর থেকে ন্যায় কি এ প্রশ্ন এক পর্যায়ে স্বাভাবিকভাবে উত্থাপিত হয়। এমনি অনাটকীয়ভাবে রিপাবলিক নাটকের উন্মোচন ঘটেছে। এমন বৈশিষ্ট্যহীন সূচনা যেন আমাদের এই কথাটিকেই স্মরণ করিয়ে দেয় যে জীবনের সমস্যা এবং তা নিয়ে সুস্থ স্বাভাবিক মানুষের যুক্তিভিত্তিক আলোচনা কোনো নাটকীয় আকস্মিক ব্যাপার নয়। সংলাপের মাধ্যমে এরপরে আলোচনাটি অগ্রসর হতে থাকে, কিন্তু এই আলোচনার সূত্র, সঙ্গতি এবং পরিকল্পনা শূন্য নয়। কথার টানে কথা আসছে বা যুক্তির সান্নিধ্যে যুক্তি আসছে। রিপাবলিকের আলোচনা এরূপ স্বতঃস্ফূর্ত নয়। রিপাবলিক পাঠ করতে গিয়ে যেখানে মনে হয় যেন কথার টানে কথা আসছে, যুক্তির টানে যুক্তি আসছে, সেখানে আসলে একটি মূল পরিকল্পনার ভিত্তিতেই সমস্যার পর সমস্যা উত্থাপিত হচ্ছে এবং সে সমস্যার বৈশিষ্ট্য সম্পর্কে যুক্তি প্রদর্শিত হচ্ছে। এ কথাটি আমাদের স্মরণ রাখা আবশ্যক। রিপাবলিকের অন্তর্গত যুক্তির এই প্রাসঙ্গিকতা এবং ধারাবাহিকতা সহজে পাঠকের চোখে ধরা পড়ে না বলে বর্তমান অনুবাদ গ্রন্থখানিকে তার সমস্যাসমূহের দিকে দৃষ্টি রেখে 25টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রত্যেকটি অধ্যায়ের একটি উপযুক্ত নামসহ অধ্যায়ের প্রথমে অধ্যায়ের অন্তর্গত বিষয়ের একটি ব্যাখ্যামূলক চুম্বক দেওয়া হয়েছে। এর প্রধান উদ্দেশ্য পাঠককে যুক্তির পর্যায়গুলোকে কেবল ধরিয়ে দেওয়া এবং এর মাধ্যমে রিপাবলিকের সামগ্রিক অনুধাবনে যথাসাধ্য সাহায্য করা। রিপাবলিকের বিশ্লেষণমূলক উপলব্ধি পাঠকের উপর ন্যস্ত করা হয়েছে। অনুবাদক এটুকু বোধ করেছেন যে গ্রন্থের সমস্যাসমূহ উল্লেখের মাধ্যমে তাদের অন্তর্নিহিত সম্পর্কটি ধরিয়ে দিলে পাঠকের পক্ষে রিপাবলিকের বিশ্লেষণ এবং বিচারমূলক অনুধাবন সহজ হবে। এছাড়া প্রতি অন্তর্পৃষ্ঠার শীর্ষদেশে ওই স্থলে কিংবা নিকটবর্তী স্থলে আলোচিত বিষয়ের একটি উপযুক্ত শিরোনাম মুদ্রিত হয়েছে। পাঠক পৃষ্ঠা শীর্ষের এই শিরোনামগুলির উপর দৃষ্টিক্ষেপ করেও রিপাবলিকের যুক্তির অগ্রগতিকে লক্ষ্য করতে পারবেন। পৃষ্ঠা শীর্ষে প্রচলিত সকল ইংরেজি অনুবাদে উদ্ধৃত মূল গ্রিক গ্রন্থের বিষয়সূচক পুস্তক এবং পৃষ্ঠা সংখ্যা মুদ্রিত হয়েছে। এর ফলে অধিকতর অনুসন্ধিৎস পাঠক বর্তমান অনুবাদের যে কোনো পৃষ্ঠার বিষয়কে ইংরেজি যে কোনো অনুবাদের মধ্যে সহজেই নির্দিষ্ট করতে পারবেন।
প্লেটো শক্তিশালী সাহিত্যিক ছিলেন, কিন্তু প্লেটো সাহিত্য সৃষ্টির জন্য তার গ্রন্থরাজি রচনা করেননি। একথা সত্য, সংলাপ বা নাটক আকারে তিনি তার গ্রন্থসমূহ রচনা করেছেন, কিন্তু তারও প্রধান উদ্দেশ্য নাটক সৃষ্টি করা নয়। প্লেটো নাটক লিখেছেন, কিন্তু প্লেটো নাট্যকার ছিলেন না। প্লেটো সংলাপের মাধ্যমে জগৎ, জীবন, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে তার দর্শন এবং অভিমত সমূহ ব্যক্ত করেছেন। নিবন্ধমূলক রচনায় আজকাল আমাদের নিকট দর্শন এবং অভিমত প্রকাশের স্বাভাবিক রীতি বলে বোধ হয়। কেবল আধুনিক কালেই নয়, প্লেটোর শিষ্য এরিস্টটল তার দর্শন ও অভিমত প্রকাশের জন্য সংলাপের বদলে নিবন্ধ বা আলোচনামূলক রচনাকে গ্রহণ করেছেন। এ কারণে প্লেটোর রচনার ক্ষেত্রে সংলাপের প্রাধান্য একটি প্রশ্ন হিসেবে আমাদের চোখে ধরা পড়ে এবং বিষয়টি কিছুটা আলোচনার দাবি রাখে। গবেষকগণ এরূপ মনে করেন না যে প্লেটো আদৌ কোনো নিবন্ধ রচনা করেননি। কালের হাতে অবশ্য তার সেই রীতির রচনা রক্ষিত হয়নি। কাল রক্ষা করেছে তার সংলাপ রাজিকে। কালই মানুষের সৃষ্টির মূল্যায়নে প্রধান বিচারক। প্লেটোর সৃজন ক্ষমতার শ্রেষ্ঠ ফসলকেই হয়তো কাল মানুষের সভ্যতার জন্য রক্ষা করেছে। এরিস্টটলও হয়তো সংলাপ রচনা করেছিলেন, কিন্তু কাল সংলাপের বদলে তার নিবন্ধ এবং আলোচনামূলক বিশ্বকোষিক সৃষ্টিকে সভ্যতার জন্য বহন করেছে। প্লেটোর সংলাপ থেকে এরিস্টটলের নিবন্ধ, এটা চিন্তা প্রকাশের ক্ষেত্রে একটি বিকাশের সূচক নিশ্চয়ই। এই বিকাশে প্লেটো পূর্ববর্তী, এরিস্টটল পরবর্তী, কিন্তু কেবল কালের ব্যবধানই প্লেটোর রচনার রীতি সংলাপমূলক হওয়ার কারণ নয়। এরিস্টটল প্লেটোর শিষ্য, তাই তার সমকালীনও। তাছাড়া প্লেটোর সমকালীন বা পূর্ববর্তী অন্যান্য গ্রিক চিন্তাবিদের সকলে যে প্লেটোর ন্যায় সংলাপ রচনা করেছেন এমন কিন্তু নয়। সংলাপের উপর প্লেটোর আকর্ষণের কারণ হিসেবে বলা যায়, ১. সক্রেটিস প্লেটোর জীবনের পরম শ্রদ্ধেয় এবং আরাধ্য গুরু ছিলেন। গুরুকে অমর করার বাসনা নিয়ে তাকে নায়ক হিসেবে চিত্রিত করে প্লেটো নিজের দর্শন প্রকাশ করতে চেয়েছেন, এজন্য নাটকের প্রয়োজন ছিল। আর ২ হলো, সক্রেটিসের নিজের অভিমত প্রকাশের মাধ্যম ছিল সংলাপ, অর্থাৎ সাথীদের সঙ্গে প্রশ্নোত্তরের পদ্ধতি। সক্রেটিসের নিজের কোনো লিখিত রচনার সাক্ষাৎ পাওয়া যায় না। সক্রেটিস এথেন্সের পথে ঘাটে, বাজারে বন্দরে, জনসম্মেলনে সমাজ, রাষ্ট্র এবং জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা পছন্দ করতেন। তার নিজের অভিমতকে সরাসরি শ্রোতার উপর চাপিয়ে দেবার বদলে সক্রেটিস ক্রমান্বয়ে শ্রোতাকে সেই অভিমতের বিন্দুটিতে যুক্তির ক্রমগতির মাধ্যমে পৌঁছে দিতেন। শ্রোতার তখন উপলব্ধি হতো যে সত্যে সে পৌঁছেছে, সে সত্য তারই আহত সত্য, তার নিজের আত্মায় উপলব্ধ সত্য, অপর কারো আরোপিত সত্য নয়। সক্রেটিসের বিশ্বাস ছিল জ্ঞানকে বাইরে থেকে দান করা যায় না। শিক্ষকের দায়িত্ব জ্ঞানকে দান করা নয়, শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীর আত্মাকে জ্ঞানের অভিমুখী করে দেওয়া, যেন আত্মা নিজেই তার জ্ঞান অবলোকন করতে পারে। সক্রেটিসের এই অভিমতকে প্লেটো সঠিক বলে বিবেচনা করতেন। এ কারণেও প্লেটো সক্রেটিসকে নায়ক করে যখন গ্রন্থ রচনা করেছেন, তখন তার রীতি স্বাভাবিকভাবে সংলাপের আকার গ্রহণ করেছে, নিবন্ধের নয়। ৩. প্লেটো নিজেও বিশ্বাস করতেন অভিমত আরোপের চেয়ে আলাপের মাধ্যমে অভিমতে আরোহণ জ্ঞানের ক্ষেত্রে অধিকতর উত্তম পদ্ধতি। এ কারণে প্লেটোর একাডেমিতে অধ্যাপকের বক্তৃতার চেয়ে গুরু শিষ্য কিংবা জ্ঞানের অন্বেষণে সহযাত্রীদের মধ্যে প্রশ্ন এবং উত্তর, পুনরায় প্রশ্ন এবং পুনরায় উত্তর, আলাপের এরূপ আবহাওয়া বিরাজ করত। বস্তুত সংলাপের এই রীতির পক্ষে প্লেটো তার অপর একটি বিখ্যাত গ্রন্থ ফিড্রাসে যুক্তি উপস্থিত করে বলেছেন যে কোনো সত্যকে উন্মোচিত করার জন্য পারস্পরিক সংলাপই হচ্ছে উত্তম উপায়। তার মতে নিবন্ধে আমরা সরাসরি একটি সিদ্ধান্তকে লাভ করি, কিন্তু সিদ্ধান্তে পৌঁছার প্রক্রিয়াকে আমরা প্রত্যক্ষ করি না। এর ফলে নিবন্ধমূলক গ্রন্থের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান অলিক জ্ঞান, উপলব্ধি এবং প্রত্যয়হীন জ্ঞান নয়। উপলব্ধি এবং প্রত্যয়হীন জ্ঞান। কিন্তু সংলাপের বৈশিষ্ট্য এই যে সংলাপ যদি লিখিত হয় তথাপি তার মধ্যে চিন্তার ক্রমগতির একটি আভাস থাকে। সংলাপের মধ্যে সত্যের জন্য আমাদের মনের প্রয়াস এবং অপর মনের সঙ্গে তার আলাপ ও দ্বন্দ্বের প্রক্রিয়াটি প্রকাশিত হয়। এর উত্তম ফল এই যে সংলাপের শ্রোতা বা পাঠকও সরাসরি কোনো সিদ্ধান্তের পরিবর্তে ক্রমান্বয়ে সত্যে আরোহণের উপলব্ধি করে। রিপাবলিক গ্রন্থকে প্রাচীনকালে রিপাবলিক নামে আখ্যায়িত করা হতো না। এর দ্বিতীয় নাম ছিল ন্যায় সম্পর্কে আলোচনা। রিপাবলিক বলতে আধুনিককালে একটি বিশেষ ধরনের শাসন ব্যবস্থার কথা মনে আসে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। কিন্তু গ্রিক ভাষায় রিপাবলিক শব্দের অর্থ অধিকতর ব্যাপক ছিল। রিপাবলিক বলতে সাধারণভাবে শাসনতন্ত্র, রাষ্ট্র বা সমাজকে বোঝাতো।
প্লেটো সাধারণভাবে রাষ্ট্র এবং সমাজের সমস্যাসমূহ নিয়ে আলোচনা করেছেন। হয়তো সে কারণে রিপাবলিক নামটি অধিক ব্যবহৃত হয়েছে এবং বর্তমানে রিপাবলিক নামেই এই সংলাপ সর্বভাষায় পরিচিত। কিন্তু সাধারণভাবে রাষ্ট্র কথাটির উপর জোর দিয়ে অগ্রসর হলে পাঠকের মনে একটি আশা থাকবে যে এই গ্রন্থে রাষ্ট্রের সংবিধান কী, রাষ্ট্রের সার্বভৌম শক্তিকে, আইন প্রণয়নকারী সংস্থা কী, শাসন, আইন ও বিচার এদের কোনোটিকে কিভাবে সম্পাদন করেছে ইত্যাদির আলোচনা পাওয়া যাবে। কিন্তু রিপাবলিকের মধ্যে প্রবেশ করে এ সকল বিষয়ের সুনির্দিষ্ট কোনো আলাপের সাক্ষাৎ আমরা পাইনি। রিপাবলিকে সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে অবশ্য আলোচনা আছে। রিপাবলিক 10টি পুস্তকে বিভক্ত। এই গ্রন্থের অষ্টম এবং নবম পুস্তকের একাংশে আদর্শ রাষ্ট্রের বিচ্যুতি হিসাবে যেসব রাষ্ট্রের আলোচনা প্লেটো করেছেন সেসব রাষ্ট্র গ্রিক রাষ্ট্রীয় জগতেরই দৃষ্টান্ত। আবার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পুস্তকে রাজনৈতিক এবং সামাজিক বিষয়সমূহের উপরে আলোচনা করা হয়েছে। কিন্তু এ আলোচনাতেও প্লেটোর জোর এ সমস্ত বিষয়ের অন্তর্গত নীতির উপর, এর কোনো দৃষ্টান্তের বিস্তারিত বর্ণনার উপর নয়। গ্রন্থের বাকি অংশ প্রধানত ন্যায়, শিক্ষা, দর্শন, কাব্য এবং আত্মার অমরতা সংক্রান্ত আলোচনা। ন্যায় সম্পর্কে প্লেটোর বক্তব্য রিপাবলিকের কোনো একটি অংশে কেন্দ্রীভূত নয়। রিপাবলিকের সমগ্র আলোচনার মধ্য দিয়ে ন্যায়ের ধারণাটি আমাদের তৈরি করতে হবে। প্লেটোর নিকট ন্যায়, দয়া, মহত্ব, সাহস কিংবা জ্ঞানের মতো রাষ্ট্র বা ব্যক্তির কোনো বিশিষ্ট গুণ নয়। ন্যায় হচ্ছে রাষ্ট্র এবং ব্যক্তির বিভিন্ন প্রয়োজনীয় কর্ম, উপাদান বা গুণ, অঙ্গ, অংশ বা শ্রেণীর মধ্যে সঙ্গতির সম্পর্ক। এ সম্পর্কে বর্তমান পুস্তকের সূচনাতে একটি আলোচনা রয়েছে। পূর্বেও উল্লেখ করা হয়েছে, গ্রিক নগর রাষ্ট্রগুলি আয়তনে এবং লোকসংখ্যায় আধুনিক রাষ্ট্রের তুলনায় খুবই ক্ষুদ্রাকারের ছিল। এ কারণে নাগরিকের ঘনিষ্ঠতা ছিল স্বাভাবিক এবং তাদের আচরণের ক্ষেত্রে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় আচরণের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না। জীবনে আমাদের আচরণের একটা দিক হচ্ছে ব্যক্তিগত আচরণ, যেখানে রাষ্ট্রের হস্তক্ষেপকে আমরা অনভিপ্রেত বলে মনে করি। কিন্তু গ্রিক নগর রাষ্ট্রে ব্যক্তির জীবনে ব্যক্তিগত এবং সমাজগত আচরণে তেমন কোনো পার্থক্যের সুযোগ ছিল না। গ্রিক নাগরিকগণ রাষ্ট্রকেই তাদের একমাত্র মূল সংস্থা বলে বিবেচনা করত। রাষ্ট্রের বাইরে ব্যক্তির জীবনের কোনো অস্তিত্বের কথা তারা চিন্তা করতে পারত না। রিপাবলিক একাডেমি প্রতিষ্ঠার পরবর্তীকালে রচিত হয়েছিল। একাডেমির উদ্দেশ্য ছিল দার্শনিক শাসকদের শিক্ষাদান, অর্থাৎ শিক্ষাদানের মাধ্যমে দার্শনিক শাসক তৈরি করা। রিপাবলিকে প্লেটো তার সেই শিক্ষানীতির বিস্তারিত আলোচনা করবেন, এটাই স্বাভাবিক। বস্তুত আদর্শ রাষ্ট্রের শাসকদের প্রয়োজনীয় গুণ নির্দিষ্ট করার পরে সঙ্গতভাবে প্রশ্ন আসে, এই গুণ অনুযায়ী শাসক কেমন করে পাওয়া যাবে? এর সুস্পষ্ট জবাব দিয়ে প্লেটো বলেছেন, শিক্ষাই হচ্ছে এর উপায়। শিক্ষার মাধ্যমে নাগরিকদের প্রকৃতিদত্ত গুণের পরিস্ফুটন এবং বৃদ্ধি ঘটবে। উত্তম রাষ্ট্র শাসনের মূল সমস্যা হচ্ছে শাসকদের শিক্ষা। শাসকদের শিক্ষিত করা গেলে শাসনের বিষয়ে, আইন বা বিচারের বিষয়ে আর চিন্তার কারণ থাকবে না। কারণ উত্তম শিক্ষা যে লাভ করেছে সে আইন, শাসন বা বিচার কোথাও উত্তম বই অধমের কোনো উৎস হতে পারে না। তার দ্বারা কোনো অধম কার্য সাধিত হতে পারে না। এর জন্য এই রিপাবলিকের শিক্ষার বিস্তারিত আলোচনা এবং এ কারণেই সমাজ সংগঠনের খুঁটিনাটির চেয়ে তার মৌলনীতির ব্যাখ্যাতেই প্লেটোর অধিকতর গুরুত্ব আরোপ। তাছাড়া সর্বোত্তম জ্ঞান যার অর্জিত হয়েছে, খুঁটিনাটি আইন তার শৃঙ্খল বিশেষ। দার্শনিক শাসক তার উত্তম জ্ঞান দ্বারা রাষ্ট্রের জন্য উত্তম বিধান তৈরি করবে। সাধারণ নাগরিকের কিংবা আইনসভার আইনের বাঁধন তার উত্তম শাসনের ক্ষমতাকে ব্যাহত করবে। এই তত্ত্বের মধ্যে রিপাবলিকে আইন প্রণয়নের বিস্তারিত বিবরণ না থাকার কারণ নিহিত। দার্শনিক শাসককে শিক্ষিত করতে হবে, কিংবা বলা চলে শিক্ষার মাধ্যমে দার্শনিক শাসক তৈরি করতে হবে। কিন্তু দর্শন ব্যতীত দার্শনিক শাসক তৈরি করা হতে সম্ভব হবে না। তাই প্লেটোর শিক্ষাসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দর্শন শিক্ষা। কিন্তু রিপাবলিকে আমরা প্লেটোর দর্শনকে সরাসরি প্রত্যক্ষ করিনি। শিক্ষার আলোচনায় প্লেটো দর্শনের গুরুত্বের কথা যত বলেছেন, দর্শন কাকে বলে, দর্শন কি তা ব্যাখ্যা তত করেননি। এর একটি কারণ হয়তো এই যে প্লেটো দর্শনকে সহজে ব্যাখ্যাযোগ্য ভাবতেন না। তার সপ্তম পত্রে প্লেটো এ প্রসঙ্গে বলেছেন, অপরাপর বিষয়ের মতো দর্শনের সত্যকে আমরা সহজে প্রকাশ করতে পারি না। দর্শনের সত্য প্রকাশযোগ্য নয়। কিন্তু দক্ষ অভিজ্ঞ শিক্ষকের অধীনে শিক্ষার্থী যদি দীর্ঘদিন দর্শনের শিক্ষা ও আলোচনায় অতিবাহিত করে, তাহলে তার অন্তরে হয়তো সত্যের আলো আকস্মিকভাবে উদ্ভাসিত হয়ে উঠবে এবং একবার উদ্ভাসিত হলে অন্তর থেকে অন্তরে সে আলো বিস্তার লাভ করবে। জ্ঞানের আলো একবার প্রজ্বলিত হলে আলোই আলোর ইন্ধন যোগাবে, তাকে প্রজ্বলিত রাখবে।
তথাপি রিপাবলিকে প্লেটোর মূল দর্শনের যে আভাস আমরা পাই তার মধ্যে সর্বাধিক গুরুত্ব হচ্ছে তার দুই সত্য বা দুই জগতের তত্ত্ব। এই দুই জগতের এক জগৎ হচ্ছে আমাদের নিত্যকার দৃশ্য পরিবর্তমান জগৎ, এবং দ্বিতীয় জগৎ হচ্ছে এই দৃশ্য জগতের উৎস বা চিরন্তন অদৃশ্য এবং অপরিবর্তনের জগৎ। প্লেটোর মতে এই দ্বিতীয় অদৃশ্য জগৎই চরম সত্য, এই অদৃশ্য জগৎই চরম ভাব। রিপাবলিকে সমাজ রাষ্ট্রনীতির আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লেটো কর্তৃক রাষ্ট্রের অধিবাসীদের শ্রেণীকরণ। প্লেটো রাষ্ট্রের মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করেছেন: উৎপাদক, দেশরক্ষক এবং শাসক। উৎপাদক বলতে তিনি কৃষক, কারিগর এবং ব্যবসায়ী এদের সকলকে বুঝিয়েছেন। এদের কাজ হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করা। রিপাবলিকের গোড়াতে প্লেটো রাষ্ট্রকে 2 শ্রেণী অর্থাৎ উৎপাদক এবং অভিভাবকে বিভক্ত করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তার রাষ্ট্রের সমৃদ্ধির ফলে অভিভাবককে প্লেটো দেশরক্ষক এবং শাসক হিসেবে পুনরায় বিভক্ত করেছেন। এই পরিবর্তনের কারণ হয়তো এই যে কেবল কল্পনায় নয়, বাস্তব রাষ্ট্রের বিকাশেও পূর্বে শাসক এবং দেশরক্ষকের কোনো পার্থক্য ছিল না। পূর্বে যারা নাগরিক এবং শাসক তারাই দেশকে প্রয়োজন হলে অস্ত্র নিয়ে যুদ্ধ করে রক্ষা করত, কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রে যুদ্ধ বিগ্রহ যত বৃদ্ধি পেয়েছে তত যুদ্ধ কলার প্রশিক্ষণের আবশ্যক হয়েছে, এবং নাগরিক মাত্রের পক্ষেই বিনা প্রশিক্ষণে উপযুক্ত যোদ্ধা হওয়া সম্ভব হয়নি। পেশাদার সৈন্যবাহিনীর প্রয়োজন হয়েছে। বিকাশের এই পর্যায়ের পরিচয় ঘটেছে প্লেটোর সমৃদ্ধ রাষ্ট্রের বর্ণনায়। কর্মের ভিত্তিতে এই শ্রেণীবিভাগ সংঘটিত হলেও কর্মে কর্মে গুরুত্বের পার্থক্য রয়েছে। সেদিক থেকে প্লেটো রাষ্ট্র শাসনকে সর্বাধিক গুরুত্বপূর্ণ কর্ম বলেছেন, তারপরে দেশ রক্ষা এবং সর্বনিম্নে উৎপাদন। ফলে তার শ্রেণীবিভাগ পর্যায়ক্রমিক 3টি উঁচু নিচু স্তরের রূপ লাভ করেছে। যদিও প্লেটো এই বিভাগকে অনড় বলে মনে করেননি এবং তার শিক্ষা ব্যবস্থায় নিম্নতর শ্রেণীর মধ্যে গুণের সাক্ষাতে তাকে উচ্চতর শ্রেণীতে কিংবা উচ্চতরের গুণহীন নিম্নতর শ্রেণীতে স্থাপনের কথা তিনি বলেছেন, তবু প্লেটোর এই শ্রেণীবিভাগ যে কালক্রমে অনড় শ্রেণীভেদে পর্যবেসিত হতে পারে এ কথাকে অস্বীকার করা চলে না। মানুষের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের নানা চাহিদা, তাই তার নানা কর্ম। মানুষের মধ্যে কর্মের ক্ষেত্রে দক্ষতারও পার্থক্য আছে। রিপাবলিকে এই কর্মের বিভাগ এবং দক্ষতার পার্থক্যের উল্লেখ আছে। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের সকলের প্রকৃতি এক নয়, একথা সত্য, কিন্তু এই পার্থক্য মানুষকে গোষ্ঠীগত ভাব অপরিবর্তনে উচ্চতর এবং নিম্নতর শ্রেণীতে বিভক্ত করে ফেলে না। রিপাবলিকে অভিভাবক তথা শাসক ও সৈন্যবাহিনী সম্পর্কে যেরূপ বিস্তারিত আলোচনা আছে, তৃতীয় অর্থাৎ উৎপাদক শ্রেণী সম্পর্কে সেরূপ কোনো আলোচনা নেই। এ থেকেও এটি অনুমিত হয় যে প্লেটো উৎপাদক শ্রেণীকে নিম্নতর পর্যায়ের বলে বিবেচনা করেছেন। রিপাবলিকে আলোচিত আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে শাসক শ্রেণীর সাম্যবাদ। শাসক শ্রেণীর শাসনের দায়িত্ব পালনকে নির্বিঘ্ন করার উদ্দেশ্য নিয়ে প্লেটো অভিভাবক তথা শাসক ও সৈন্যবাহিনীর জন্য ব্যক্তিগত সম্পত্তি এবং ব্যক্তিগত পরিবার বিলোপের প্রস্তাব করেছেন। এই প্রস্তাবে প্লেটোর সাম্যবাদ নামে অভিহিত হয়েছে। প্লেটোর প্রস্তাবে তৃতীয় অর্থাৎ উৎপাদক শ্রেণীর উপর এই সাম্যবাদ প্রযোজ্য নয়। উৎপাদক শ্রেণীর ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত পরিবারে প্লেটোর কোনো আপত্তি থাকেনি। আধুনিককালের সাম্যবাদ কথাটি বিশেষ প্রচলিত। এ কারণে প্লেটোর সাম্যবাদের সঙ্গে আধুনিক সাম্যবাদী তত্ত্বের তুলনার প্রশ্নে এসে পড়ে। প্লেটোর সাম্যবাদের প্রস্তাবটিকে আজ বিস্ময়কর বোধ হতে পারে, কিন্তু প্লেটোর নয় প্রাচীন লেখকের রচনায় সাম্যবাদের প্রস্তাব থেকে বুঝতে পারা যায় সমাজ সংগঠনের সাম্যবাদী চিন্তা কেবল আধুনিক কালের চিন্তা নয়। মানুষের সমাজ সংখ্যা, সম্পর্ক, সংগঠন এবং সম্পদের ক্ষেত্রে সহজ থেকে জটিল হয়েছে। তার বিকাশের ধারাটি এরূপ, এবং সেদিক থেকে কল্পনা করা চলে আদিমকালে শক্তি, সংখ্যা এবং সম্পদের দুর্বল অবস্থায় মানুষকে জোটবদ্ধ হয়ে এক প্রকার সাম্যবাদী সম্পর্কের ভিত্তিতেই বসবাস করতে হয়েছে, এবং এই অনুমান যে নিছক কল্পনা নয় তা আদিম মানুষের সভ্যতার বিশ্লেষণ এবং নৃতাত্ত্বিক গবেষণার মাধ্যমে গবেষকগণ স্থির করেছেন। প্লেটো এরিস্টটলের রচনায় বাস্তব দৃষ্টান্ত হিসেবে এরূপ সাম্যবাদী সমাজ সংস্থার উল্লেখ দেখা যায়। কাজে প্লেটোর রিপাবলিকে সাম্যবাদের প্রস্তাব আধুনিক পাঠকের মনে বিস্ময়ের সঞ্চার করলেও এ প্রস্তাব পেশ করতে প্লেটোর খুব অভিনবত্ব বা সাহস প্রদর্শন করতে হয়েছে এরূপ বলা চলে না। কিন্তু তাহলেও আদিম সাম্যবাদের সঙ্গে যেমন আধুনিক সাম্যবাদী পরিকল্পনার সঙ্গেও তেমনি প্লেটোর সাম্যবাদের যথার্থ কোনো সাদৃশ্য নেই। আদিম সাম্যবাদে কোনো শ্রেণী ছিল না। সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানার অস্তিত্ব সে সমাজে ছিল না। ব্যক্তিগত সম্পত্তি এবং সম্পদ সৃষ্টি হওয়ার স্তরে সমাজ তখনও পৌঁছেনি।
এ কারণে সে সমাজে সাম্যবাদী সম্পর্ক সকলের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। প্লেটোর সাম্যবাদের ন্যায় কোনো অংশ সে সম্পর্কে বাইরে ছিল না। আধুনিক সাম্যবাদী চিন্তাও কোনো বিশেষ শ্রেণীর জন্য নয়। আধুনিক সাম্যবাদী তত্ত্বের মূল কথা আর্থিক ক্ষেত্রে শ্রেণীগত পার্থক্য বিলোপ করা, সকলকেই উৎপাদকে পরিণত করা, কাউকে কেবলমাত্র শাসক করা নয়। প্লেটোর সাম্যবাদে অর্থ উৎপাদনের কাজ প্রয়োজনীয় বটে, কিন্তু উত্তম বা সম্মানের কোনো কাজ তা নয়। এজন্য উচ্চতর শ্রেণীকে অর্থ উৎপাদনের কাজ থেকে তিনি অব্যাহতি দিয়েছেন। আধুনিক সাম্যবাদে অর্থের উৎপাদনই মূল কাজ। অর্থের উৎপাদনের ভিত্তিতেই সমাজ এবং রাষ্ট্র চলে, আর তাই অর্থের উৎপাদক শ্রেণী সমাজ এবং রাষ্ট্রের মূল শ্রেণী। আর সে উৎপাদক শ্রেণীরও মূল শক্তি হচ্ছে শ্রমিক। সাম্যবাদী তত্ত্বে এই মূল শক্তি রাষ্ট্রের নিয়ামক হবে। অর্থের ক্ষেত্রে শোষণের বিলোপ ঘটবে এবং তার সঙ্গে শোষক শোষিত সমাজের এরূপ বৈষম্যেরও অবসান হবে। একটা শ্রেণীহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে। প্লেটোর সাম্যবাদে শ্রেণী বৈষম্যের বিলোপের কল্পনা করা হয়নি। শ্রেণী পার্থক্যকে স্থায়ী করার কথাই প্লেটো চিন্তা করেছেন। শাসকের সাম্যবাদকে তিনি সমাজের প্রচলিত শ্রেণীবিন্যাসকে বজায় রাখার মাধ্যম হিসেবেই দেখেছেন। তাছাড়া প্লেটোর সাম্যবাদে ব্যক্তিগত পরিবারকে শাসকের উত্তম শাসনের প্রতিবন্ধক রূপে গণ্য করা হয়েছে। সে কারণে ব্যক্তিগত পরিবারের বিলোপের প্রস্তাব প্লেটো উত্থাপন করেছেন। আধুনিক সাম্যবাদে ব্যক্তিগত পরিবারের বিলোপ নয়, পরিবারের সন্তান পালন এবং অন্যান্য কাজকে রাষ্ট্রীয় করার মাধ্যমে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নারীর অধিকতর সক্রিয় ভূমিকা গ্রহণের পথ মুক্ত করার কথা চিন্তা করা হয়েছে। কিন্তু এ তুলনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্লেটো এবং আধুনিক সাম্যবাদের রাষ্ট্র সম্পর্কে দর্শনের পার্থক্য। প্লেটো সমাজ এবং রাষ্ট্রের মধ্যে কোনো পার্থক্য স্থির করেননি। তিনি রাষ্ট্রকে মানুষের স্থায়ী, অপরিহার্য এবং ব্যক্তির মুক্তির একমাত্র সংস্থা বলে গণ্য করেছেন। তাই ব্যক্তির সকল মঙ্গল অমঙ্গলের চিন্তা রাষ্ট্রের উপর সমর্পিত। প্লেটো তার রাষ্ট্রের নিয়ামক শক্তি করেছেন কতিপয় জ্ঞানী ব্যক্তিকে, যারা চরম উত্তমকে জ্ঞাত হয়েছেন। এই জ্ঞানীরাই সকল চিন্তার এবং জ্ঞানের অধিকারী। সাধারণ মানুষ জ্ঞানী শাসককে রাষ্ট্রের সর্বরূপ নিরাময় ধনন্তরী চিকিৎসক মনে করে বাধ্য রোগীর ন্যায় তাকে কেবল মান্য করবে, তার অনুশাসনকে পালন করবে। এছাড়া তার স্বাধীন চিন্তা বা অপর কোনো দায়িত্ব পালন বা সিদ্ধান্ত গ্রহণের কোনো আবশ্যকতা নেই। প্লেটোর রাষ্ট্র তাই কেবল যে ব্যক্তির জীবনের সর্বগ্রাসী সংস্থা তাই নয়, কতিপয় জ্ঞানের ইচ্ছার ক্রীড়ানক। আধুনিক সাম্যবাদের ব্যাখ্যায় অর্থনৈতিক শ্রেণী বৈষম্যে বিভক্ত সমাজে রাষ্ট্র হচ্ছে শাসক শ্রেণীর হাতে শোষিত শ্রেণীকে অবদমনের যন্ত্র বিশেষ। আধুনিক সাম্যবাদীদের কল্পনা, মানুষের আদিম সাম্যবাদী অবস্থায় এরূপ দমনমূলক কোনো সংস্থার যেমন অস্তিত্ব ছিল না, তেমনি ভবিষ্যৎকালে আর্থিক ক্ষেত্রে শোষক এবং শোষিত রূপ বৈষম্যের পরিপূর্ণ বিলুপ্তির পরে রাষ্ট্রের বর্তমান রূপ আর ক্রিয়াশীল থাকবে না। তখন রাষ্ট্র মানুষের স্বেচ্ছাভিত্তিক দায়িত্ব পালনের সংস্থায় পরিণত হবে। তার নির্যাতনমূলক কোনো ভূমিকা থাকবে না। বস্তুত প্রাচীন ইতিহাসে সাম্যবাদের চিন্তা প্লেটোর মধ্যে অভিনব নয়, বরঞ্চ গ্রিক রাষ্ট্রীয় এবং সামাজিক ক্ষেত্রে যখন পিতৃতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত এবং রাষ্ট্রীয় জীবনে নারীকে সাধারণভাবে যেখানে পুরুষের চেয়ে হীন এবং অক্ষম বলে গণ্য করা হয়, সেখানে নারী ও পুরুষের ন্যায় সমপরিমাণেই রাষ্ট্রের শাসক হওয়ার উপযুক্ত। প্লেটোর এই প্রস্তাবটিকেই সময়ের প্রেক্ষিতে অধিকতর অভিনব এবং প্রকৃতিমূলক বলে বিবেচনা করা আবশ্যক। এরই মধ্য দিয়ে প্লেটোর রিপাবলিক যে গ্রন্থটি অনুবাদ করেছেন আমাদের সবার প্রিয় সর্দার ফজলুল করিম স্যার, এই সর্দার ফজলুল করিম স্যার যে গ্রন্থটির যে ভূমিকা হিসেবে যা লিখেছেন সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই ভূমিকা শোনার মধ্য দিয়ে আপনারা মোটামুটি রিপাবলিক গ্রন্থের, বিশেষ করে তৎকালীন গ্রিস সমাজের যে আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা, তার একটা মোটামুটি ধারণা পেয়েছেন। এই আমাদের অডিও ভার্সন যে কার্যক্রম আমরা শুরু করেছি, সেটা হচ্ছে যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, শিক্ষক এবং যারা রাজনীতিবিদ বা সমাজ নিয়ে যারা চিন্তা করেন এবং যারা ব্যস্ততার কারণে ওইভাবে হয়তো বই পড়ার সুযোগ করে উঠতে পারেন না, তারা যেন অডিও শুনে এই রিপাবলিক গ্রন্থে প্লেটো কি বলতে চেয়েছেন সে বিষয়টি যেন আপনারা জানতে পারেন, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। তা আমরা পরবর্তী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব থেকে রিপাবলিকের যে মূল যে নাটক সেটি আমরা শুরু করব। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে রিপাবলিক গ্রন্থটিতে মোট 25টি অধ্যায় আছে। এই 25টি অধ্যায়কে 10টি পুস্তকে ভাগ করা হয়েছে।
তা আমরা চেষ্টা করব প্রতিটি পুস্তক এক একটি পর্ব হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের কষ্ট সার্থক হবে বলে মনে করছি। ধন্যবাদ সবাইকে।